আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করছি ভালোই আছো। তারপরে কমেন্টে জানাইও। আচ্ছা, আমরা খুশকি বর্জন শুরু করেছিলাম। আমাদের একটা দুইটা লেকচার শেষ। আজকে আমরা ৩ নাম্বার লেকচার, রাইট? আমরা সেকেন্ড লেকচারে সর্বশেষ পড়েছিলাম মেটাফেজ। মেটাফেজ আমরা ক্লিয়ার করেছিলাম। আজকে আমরা পড়বো এনাফেজ, টেলোফেজ। সাথে আমরা মাইটোসিসের গুরুত্ব এছাড়া আনুষঙ্গিক আর কিছু বিষয় পড়বো এবং মেটাকাইনেসিসটাও দেখবো, ঠিক আছে? আচ্ছা, আমরা সময় নষ্ট না করে শুরু করি। আচ্ছা, মনে আছে আমি কি বলেছিলাম? আমি বলেছিলাম যখনই আমরা এই ৫টা পর্যায়ে পড়বো তখনই আমরা ৩টা স্টেজে পড়বো। নাম্বার 1, আমরা ওই নাম দিকে কিছু জিনিস মনে রাখবো, সাথে ২-৩টা ওয়ার্ড টানা মুখস্থ করবো, এটিএম, কোনো বোঝাবুঝি নেই, ঠিক আছে? সেকেন্ড স্টেপে আমরা বলছিলাম একটু ফিগারটা দেখবো যে আসলে ফিগারে কি কি আছে। আর ৩ নম্বর, ওই ফিগার থেকে আমরা কিছু পয়েন্ট আউট করবো যেগুলো আমরা বাম দিকে লিখে রাখি। মনে আছে তো? ওকে, আমরা শুরু করি। নাম্বার ১, এনাফেস। আচ্ছা, এনাফেস শব্দটা শুনলেই কি মনে হয় আপনার কাছে? স্যার কিছুই মনে হয় না। কেমনে মনে হবে? শব্দটাই স্যার উপর। হ্যাঁ, দেখ। আচ্ছা, এনাফেস না মনে হবে। এনাফেস মানে একটু এনাবাসের কথা মনে হয় না? এনাবাস, এনাফেস শব্দটার সাথে এনাবাসের একটা মিল আছে না রে? একটু ম্যাচ করে না? ওই এনাবাসের কথা মনে রাখবে। আচ্ছা, এনাবাস কি করে? দেশের এক অঞ্চল থেকে আরেক অঞ্চলে মানে যাত্রী পরিবহন করে, রাইট? মানে টেকনাফ থেকে তেতুলিয়া, মৌলভীবাজার থেকে শিবগঞ্জ, মানে দেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে কি করে মানুষজন যাতায়াত করতে যাতে সুবিধা হয় সেরকম পরিবহন করে। তাহলে এনাবাসের কাজ এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া। মানে কোথায় যাওয়া? এক প্রান্ত থেকে আরেক প্রান্ত, মানে এক মেরু থেকে আরেক মেরু। তার কাজ কি? মেরুমুখী চলন। সেই শুরু করে সিলেট থেকে পৌঁছায় গিয়ে রাজশাহী, তার মানে কি? মেরুমুখী চলন। কি বুঝলেন? এনাবাস মানেই মনে রাখবা মেরুমুখী চলন। তাহলে এনাফেস মানেই এনাবাস, আর এনাবাস মানেই মেরুমুখী চলন। সেজন্য এনাফেসের পাশেই আমি একটা জিনিস লিখে রাখছি, মেরুমুখী চলন। তাহলে এই কথাটা জাস্ট মনে রাখবো, জাস্ট মনে রেখে আমরা ডিটেলস বলবো। তাহলে কি বুঝলেন আপনি? এনাফেস মনে রাখবেন এনাবাস, ঠিক আছে? আর এনাবাস মানে মনে রাখবো মেরুমুখী চলন। এবার বলো তো, যখন এনাবাস চলে কিভাবে চলে? মাঝে মধ্যে ১২০ গতিবেগে ঠুস করে যায়, মাঝে মধ্যে ব্রেক মারে, এদিক যায় সেদিক যায়, হ্যান ত্যান, মানে চতুর্দিকে, মানে বিভিন্ন রকমের শেপ যায়। মাঝে মধ্যে এরকম বাঁকা হয়, সাপের মতো যায়, কোনো স্ট্রিট ফরওয়ার্ড একেবারে রেল লাইনের মতো যায়, রাইট? মাঝে মধ্যে এরকম ঘুরায়, টার্ন যখন করে ঘুরে না, মানে বিভিন্ন ধরনের শেপ ধারণ করে, তাই তো? থাক, এটা মনে করার দরকার নেই। আচ্ছা, এটা বলো তো, আপনাদের যে জীবন স্যার, জীবন স্যার, তোমার স্যার নাম কি? জীবন ইসলাম। তোমরা মাঝে মধ্যে বাই ডাকো, তার মানে কি জীবন ইসলাম ভাই, তাই তো? আর তোমাদের স্যার অনেক বিশ্বস্ত না, অনেক লয়াল না? তাহলে কি জীবন ইসলাম ভাই লয়াল? এইটা একটু একটু শর্ট ফর্মে মনে রাখবেন যে এনাবাস, এনাবাসের ক্ষেত্রে মেরুমুখী চলো না, মনে রাখবেন তোমাদের জীবন স্যার ওই এনাবাসকে খুব বিশ্বস্ত মনে করেন এবং তিনি নিজেই বিশ্বস্ত এবং এনাবাসে যাতায়াত করেন। স্যার এনাবাসের তো স্যার বিনামূল্যে তো স্যার প্রচার করে বেড়া। আমি বললেই কি আর না বললেই কি, আই এম হু। ওকে, তাহলে মনে রাখবা এনাবাসের ক্ষেত্রে ফার্স্টে মনে রাখবা মেরুমুখী চলন, সেকেন্ডে মনে রাখবা JIBL একটা আকার। আকার মানে এই ধাপে এই ক্রোমোসোম গুলা বিভিন্ন শেপ ধারণ করে, এই শেপ গুলো হচ্ছে JIBL। স্যার বুঝি নাই, একটু পর বুঝবা। আবার তো এতটুকু মনে রাখবো, JIBL একটা আকার ধারণ করে। JIBL কেমনে মনে রাখবা? যে জীবন ইসলাম বাই লয়াল, মানে বুঝে গেছে? ওকে, তাহলে মনে রাখবো দুইটা ওয়ার্ড, মেরুমুখী চলন আর JIBL আকার। এবার আসো আমরা ফিগার আউটের দিকে আসি। আমরা এই ফিগারটা বেশ কয়েকবার দেখছি, একবার না দুইবার না তিন চারবার দেখছি। আরেকবার তারও বলি, এই পুরো বডিটার নাম কি? প্রাচীর বা ওয়াল, যেটাকে আমরা বলছি কোষ প্রাচীর, রাইট? ওকে, এবার আসো এই যে এগুলোর নাম কি? অপত্য ক্রোমোসোম। মনে আছে আমরা কি বলছি? এটা হচ্ছে একটা ক্রোমোসোম, তাই না? আমরা বলছি এটা একটা দিয়ে কয়টা ছিল মনে আছে মেটাফেসে? এরকম না, দুইটা হয়ে গেছিল না? যেরকম দুইটা হয়েছিল না? আচ্ছা, আমরা বলছি পুরোটা হচ্ছে ক্রোমোসোম। আর একটা থেকে আরেকটা হওয়াকে, মানে একটা থেকে দুইটা হওয়া সৃষ্টি হওয়াকে আমরা কি বলেছি? জেনেসিস। আর যে জিনিসটা হয় সেটাকে আমরা বলছি ডটার বা বাচ্চা, বাংলায় বলেছি অপত্য। তাহলে নিউক্লিয়াসের ক্ষেত্রে আমরা কি বলেছিলাম? একটা নিউক্লিয়াস থেকে দুইটা হলে আমরা সেটাকে বলি অপত্য নিউক্লিয়াস। আর যদি একটা ক্রোমোসোম থেকে দুইটা ক্রোমোসোম সেটা অপত্য ক্রোমোসোম। সেজন্য আমরা লিখে রাখছি এই যে ছিল এখানে কি একটা, মনে আছে মেটাফেজে একটা ছিল না? তারপর আমরা বলেছিলাম দুইটা ভাগ হয়ে যায়, ভাগ হওয়ার পর এই দুইটা দুই দিকে যাওয়া শুরু করছে, মানে মেরুমুখী চলা শুরু করছে। একটু পর বলবো। আপাতত মনে করে কি ক্রোমোসোম, এটা লিখছি অপত্য ক্রোমোসোম। কেন? ছিল একটা হয়ে গেছে দুইটা, তাহলে বাচ্চা কোষকে আমরা বলি অপত্য কোষ। তাহলে এখানে যদি ক্রোমোসোম হয় তাহলে আমরা বলবো অপত্য ক্রোমোসোম। বুঝে গেছে? আর এই যেটা পুরোটা কি? সেন্ট্রোমিয়ার, এটা তো আমরা জানি, রাইট? সেন্ট্রোমিয়ার এর পাশে লিখে আছে অগ্রগামী, একটু পর বুঝবা। ওকে, আর এগুলোর নাম কি? ক্রোমাটিড বা বাহু। এটা একটু পর বুঝবা। আমার তো মনে হয় এটা কি? এটা যে অবত ক্রোমোসোম, এটা হচ্ছে সেন্ট্রোমিয়ার, আর এইটাকে বলা হয় বাহু, এটা অনুগামী, একটু পর বুঝবা। ওকে,
আর এই যে এটার নাম কি মনে আছে, এটার নাম কি ছিল, স্পন্ডল ফাইবার, বা টোটালটাকে আমরা বলছি স্পন্ডল যন্ত্র। দেখো তো স্পন্ডল যন্ত্র যেমন কাটা 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 লাগতেছে না, কেন জানি মনে হচ্ছে এটা বিলুপ্ত হয়ে যাচ্ছে, বিলুপ্ত হয়ে যাচ্ছে। আসলেই সেটা এই এনাফেজ দাপতে, এনাফেজ দাপে এই স্পন্ডল যন্ত্রটা বিলুপ্ত হতে শুরু করে। মনে আছে আমাদের শুরুতে কি ছিল, এটা সূচনা ঘটেছিল। আর নিউক্লিওলাস এবং নিউক্লিয়ার মেমব্রেন বা নিউক্লিয়াসটা বিলুপ্ত হতে শুরু করেছিল। এখানে কিন্তু ঠিক উল্টো হয়ে যাচ্ছে, আমাদের স্পন্ডল যন্ত্রটা আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যাচ্ছে। বুঝে গেছে, সেজন্য আমরা লিখে রাখছি স্পন্ডল যন্ত্র বা বিলুপ্ত প্রায় স্পন্ডল যন্ত্র। আর এই যেটা কি মেরু, এটাও কি মেরু, এটা দুই প্রান্তে দুই মেরু। এতটুকু ফিগার আউট বুঝে গেছে? ওকে। আচ্ছা, এবার আসো মূল কাহিনীতে আসো। আমরা কি বলছি, এনাফেস এর ক্ষেত্রে মেরুমুখী চলন। এই খোলা পাই, এদিকে এদিকে, ভালো করে বুঝলাম, মেরুমুখী চলন। আচ্ছা বলো তো, কোনো একটা জিনিস যদি এরকম খুব স্পিডে যায়, মানে বুঝাতে পারি নাই, ওটা হচ্ছে সাপোজ ধরো একটা বলের সাথে কিছু একটা বাইদা এরকম ডিল মারলাম, মানে চলে। ধরো একটা জিনিসের সাথে, একটা কাপড়ের সাথে ছোট একটা বল বা পাথর বেঁধে আপনি ডিল মারলেন, তাহলে বলেন তো এই পাথরটা আগে আগে যাবে নাকি ওই কাপড়টা আগে আগে যাবে? মানে বুঝে নাই। সাপোজ ধরো সাপোজ ধরো এই যে জীবন স্যার সুন্দর একটা আতর, এই আতর সাথে দুটা পলি বেঁধে রাখছে। সাপোজ ধরো এই যে অর্ধেক অর্ধেক না, ধরো এই অর্ধেকটা হচ্ছে আমার ক্রোমোসোম, অপত্য ক্রোমোসোম, এটা ধরো একটা অপত্য ক্রোমোসোম। এটা ওই যে মেরুমুখী চলন, কি করে মেরুমুখী চলন শুরু করছে, মানে এর মাঝখানে ছিল না আমাদের, মানে নিরক্ষীয় অঞ্চলে ছিল, তাই তো বিষম অঞ্চলে ছিল। এখন সে দুই পাশে যাওয়া শুরু করছে। যখন যাওয়া শুরু করলো, যখন যাওয়া শুরু করলো, বলো তো যাওয়া মানে কি স্পিডে যাচ্ছে, ধরো এটা যে আপনি ঢিল মারেন, এরকম ঢিল মারেন কোথাও, তাহলে বলো তো এটা কি এই যে আতরটা সামনে থাকবে নাকি এটা এরকম উড়ে উড়ে যাবে? বলো তো, মানে এরকম যাবে? স্যার আমাদের কি স্যার আপনাদের বাচ্চা মনে হয় স্যার, মজা নেন স্যার। আমি জানি তোমরা বুঝতে পারছো, বাট এটা তোমরা ক্লিয়ার যে যখন এরকম সামনে কিছু একটা থাকে বুটা আকৃতির বা একটু ভারী জিনিস, ঠিক আছে, এটা সেন্ট্রাল যেটা, সেটা আগে আগে যাবে, তার পাশে যেগুলো লাগানো সেগুলো পিছনে যাবে। ধরো এটা হচ্ছে অপত্য ক্রোমোসোম, এটা যদি যায় তাহলে কি, এটা ধরো সেন্ট্রোমিয়ার, এটা হচ্ছে দুইটা বাহু। তার মানে কি এই সেন্ট্রোমিয়ারটা আগে আগে যাবে, বাহুগুলা পিছে পিছে যাবে। আমাদের প্রমিত বাংলা ভাষায় আগে আগে যাওয়াকে, মানে সামনে সামনে যাওয়াকে বলে অগ্রগামী, বুঝে গেছি। আর পিছনে পিছনে যাওয়াকে বলে অনুগামী। কথা কি ক্লিয়ার? ওকে, যে এটা বুঝো তাহলে এনাফেস খতম, আর কিছুই লাগবে না। দেখো কি লেখা আছে, ফার্স্টে বলছি মেরুমুখী চলন। এনাফেসের ক্ষেত্রে জাস্ট এই চলনটাই ঘটে এই ধাপে, যে দুটি অপত্য ক্রোমোসোমের, মানে দুটি অপত্য ক্রোমোসোম দুই মেরুর দিকে অগ্রসর হয়। মানে ছিল এখানে কি দুইটা ছিল না মাঝখানে, ভাঙার পর দুইটা হওয়ার পর, সেপারেট হওয়ার পর এবার দুইটা, একটা এদিকে যাচ্ছে একটা এদিকে যাচ্ছে। তার মানে কি মেরুমুখী চলন শুরু হয়েছে, যে এনাফাসের মতো ওই পাশ থেকে ওপাশ যাচ্ছে। গেল এটা নাম্বার এক। এবার আসো, এই মেরুমুখী চলনের সময় যখন এটা যাচ্ছে, মেরুমুখী চলনের ক্ষেত্রে সেন্ট্রোমিয়ারটা অগ্রগামী আর বাহুগুলো হচ্ছে অনুগামী। কি বুঝলেন? যখন সেটা খুব স্পিডে যাচ্ছে, তার মানে কি সেন্ট্রোমিয়ারটা আগে আগে না, দেখো তো প্রত্যেকটা সেন্ট্রোমিয়ার আগে আগে, সেন্ট্রোমিয়ার এদিক দিয়ে হচ্ছে আগে আগে, এদিক দিয়ে সেন্ট্রোমিয়ার আগে, আর বাহুগুলো কি পিছনে, মানে কি অনুগামী। যেটা আমি এই যে এই মাত্র বললাম, যে সেন্ট্রোমিয়ারটা এই যে দেখো সেন্ট্রোমিয়ার এরকম যাচ্ছে, দিয়ে দিক দিয়ে যায়, সেন্ট্রোমিয়ার আগে আগে, আর আমাদের ক্রোমোসোম গুলা বা বাহুগুলো হচ্ছে পিছে পিছে। সেটাকে আমরা প্রমিত বাংলা ভাষায় বলছি কি সেন্ট্রোমিয়ার অগ্রগামী আর বাহুগুলো অনুগামী। যদি মনে হয় স্যার আমার এসব ভালো লাগে না স্যার, প্রমিত বাংলা ভাষায় আমি পারবো না, ঠিক আছে বাপ, তুই তোর মতো করে লিখে দিস যে সেন্ট্রোমিয়ার সামনে থাকে আর আমাদের এই বাহুগুলো পিছনে থাকে। যদি টিচার খুব ভালো হয়, সে যদি বুঝতে পারে যে এটা স্টুডেন্ট সে বুঝেই লিখছে, তাহলে আমি তাকে মার্কস দেবো। আর যদি মনে করো যে অটো পাশের টিচার হয় যে না ও পড়ে আসছে অনুগামী আর এই অগ্রগামী, তাহলে সে মার্কা লিখতে পারে। সেজন্য আমাদের আসলে যেহেতু আমরা বাঙালি, কিছুটা প্রমিত বাংলা ভাষাটা আয়ত্ত করা দরকার, রাইট? একটু মনে রাখবার কষ্ট করে। আমি আশা করি বুঝাতে পারছি। তাহলে কি হইলো, এই মেরুমুখী চলনের সেন্ট্রোমিয়ারটা অগ্রগামী মানে আগে আগে গেল, এবং বাহুগুলো অনুগামী মানে পিছে পিছে গেল। ওকে, এই যখন পিছে পিছে গেল, মনে আছে কি বললাম, যে এনাভাসটা যখন এদিক সেদিক চতুর্দিকে যায়, একবার এরকম যায়, একবার ঘুরে যায়, একবার স্পিডে যায়, একবার সোজা যায়, রাইট কিনা? আচ্ছা, এবার কথা হচ্ছে এই যাওয়ার ক্ষেত্রে এই ক্রোমোসোম গুলা বিভিন্ন ধরনের শেপ ধারণ করে, বিভিন্ন ধরনের আকৃতি ধারণ করে। দেখো তো একটা কিরকম ছোট হয়ে গেছে, একটা বড় হয়ে গেছে, একটা দিকে সোজা যাচ্ছে, একটা পিছনে একটা বি আকৃতি, একটা জে আকৃতির, একটা এল আকৃতির, এক একটা এক এক রকম মনে হচ্ছে না। এই লাইনটা লিখে রাখছি যে তখন অর্থাৎ ওই যে অনুগামী যখন হয়, তখন এই বিভিন্ন আকৃতির ক্রোমোসোম দেখা যায়, যেমন জে, আই, বি, এল, কি বলেছিলাম, জীবন, ইসলাম, বাই, লয়াল ইত্যাদি। কারণ এই প্রত্যেকটা আলাদা আলাদা করে কিছু নাম আছে। যেমন আমরা এটাকে বলি, যেমন এই মেটাসেন্ট্রিক, সাবমেটাসেন্ট্রিক, টেরাসেন্ট্রিক, একটোসেন্ট্রিক, রাইট? এগুলো আসলে টানা মুখস্থ করার বিষয় না, একটু ফলো করো। এই পোলাপান
একটু ফলো করো, দেখো সাপোজ ধরো এই একটা ক্রোমোসোম ধরো যাওয়ার সময় এটা উপর দিক দিয়ে যাচ্ছে, ওই পাশে যাচ্ছে, তার মানে কি তার সেন্ট্রোমের এটা বাহুগুলো এরকম। ওকে, রাইট। এবার একটা জিনিস ফলো করো, এই কি এই দুইটা বাহু না, এই ধরো একটা আর একটা, দুটো ঠিক মাঝামাঝি কি আছে, ঠিক মাঝখানে না, এটা কি সেন্ট্রালে, তার মানে সেন্ট্রোমেরটা কোথায়, সেন্ট্রালে। সেন্ট্রালে আমরা মনে আছে বলেছিলাম প্রোফেস মানে শুরু পাক, আর প্রোফেস প্রোমেটাফেস মানে পাকের ওপর, মেটাফেস মানে মাঝে। তাহলে দেখো তো এই সেন্টিমিটার মাঝখানে না, মাঝখানে, মাঝখানে এবং সে সেন্টারে, সেজন্য আমরা বলছি এই রকম যখন এই শেপে থাকবে, যখন ক্রোমোসোমটা এই শেপে, ধরো সাপোজ এই যে এটা এটা তো এটা কি আছে, এই শেপে আছে না, সেজন্য আমরা বলছি এটাকে মেটাসেন্ট্রিক। এই যে বি আকৃতির যে ক্রোমোসোম সেটাকে আমরা বলবো মেটাসেন্ট্রিক, কারণ এটা মাঝখানে আছে। সেমলি ধরো এটা এরকম না থেকে যদি এরকম হতো, সাপোজ ধরো যে একটু ক্রোমোসোম নিচ দিয়ে আসতেছে এরকম, এবার দেখো এই একটা এই একটা, তাহলে দুইটা কি মাঝখানে না, এই যে মাঝখানে, বাট এটা একটু দিশে না, একটু এক পাশে, মানে ঠিক মাঝামাঝি না, মানে সাব পিছনে আশেপাশে ডানে বা বামে এরকম, রাইট, সেটাকে আমরা বলি সাব। তাহলে এটা কি মাঝখানে ঠিক কি, বা এটা সাব, তাহলে এটা হচ্ছে সাব মেটাসেন্ট্রিক। এটা কি আকৃতির, এল আকৃতির, এজন্য আমরা বলছি যে এল আকৃতিটা বলছি সাব মেটাসেন্ট্রিক। আমি কি বুঝাতে পারলাম না? মানে যদি ঠিক মাঝামাঝি থাকে তাহলে সেটা মেটাসেন্ট্রিক, সেটা মাঝামাঝি ঠিক আছে বাট যে কোনো এক পাশে, সেটা আমরা বলবো সাব মেটাসেন্ট্রিক। ওকে, এবার আসো যদি কোনো কারণে এই যে এটা এরকম হয়ে যায় এরকম, আর ছোট একটা এরকম, ঠিক আছে, বাট বোঝা যাচ্ছে না। ধরো সাপোজ যে এটার ক্ষেত্রে ধরো বা এটার ক্ষেত্রে ধরো, বোঝাই যাচ্ছে না, ধরো এটা বোঝাই যাচ্ছে না, তার মানে কি এটা মোটামুটি একটা আই শেপ হয়ে গেছে, তাই না, আই শেপ হয়ে গেছে। এই যেটা দেখা যাচ্ছে শেষে একেবারে শেষ প্রান্তে, মনে আছে আমরা বলেছিলাম টেলো মানে কি শেষ, টেলো মানে কি শেষ, এটা খুব শেষ প্রান্তে না, এটা হচ্ছে টেলোসেন্ট্রিক। এই যে লিখে রাখছি আই মানে মনে রাখবা টেলোসেন্ট্রিক। সর্বশেষ ধরো এই যে এটা কি আছে, এরকম একটা শেপ, এরকম বাঁকা হয়ে আছে না, কোনো ধরনের শেপ বোঝা যাচ্ছে না, মানে একরো মানে বক্র বক্র, মানে কিরকম শেপ বোঝা যাচ্ছে না, একটু আঁকা বাঁকা, মানে এটা মোটামুটি এটা ধরা যায় এটা জে এর মতো, সেজন্য এটাকে বলছি জে একটোসেন্ট্রিক। তাহলে আপনি কি বুঝলেন, যদি সেটা ঠিক মাঝখানে থাকে মেটাসেন্ট্রিক, যদি মাঝখানে এক পাশে থাকে সাব মেটাসেন্ট্রিক, আর যদি ঠিক এক পাশে থাকে মানে শেষ প্রান্তে থাকে তাহলে টেলোফেজ টেলোসেন্ট্রিক, এবং সর্বশেষ যদি একটু আঁকা বাঁকা বক্র হয় সেটাকে আমরা বলবো একটোসেন্ট্রিক, যেটাকে প্রকাশ করে যে দাও। এগুলো একটু লিখে দিবা, আর বিশেষ করে এই চারটা এমসিকিউতে আসে, এই চারটা এমসিকিউতে খুব বেশি আসে। কি বলে যে মেটাসেন্ট্রিক, মেটাসেন্ট্রিকের শেপ কিরকম বি আকৃতির, অ্যাক্রোসেন্ট্রিকের শেপ কিরকম জি আকৃতির, এগুলো খুব বেশি পরীক্ষা আসে এমসিকিউতে, একটু ফলো করবা। তাহলে এই ছিল মোটামুটি এনএফএস এর কাহিনী। এনএফএস তাহলে কি হয়, জাস্ট মেরুমুখী চলন হয়। আমরা যেটা সামারাইজ করি মেরুমুখী চলনের ক্ষেত্রে কি হয়, এটা ক্রোমোসোম মানে দুইটা ক্রোমোসোম দুই মেরুর দিকে চলা শুরু করে, আর ক্রোমোসোমটা যখন মেরুর দিকে যাওয়া শুরু করে তখন তার সেন্ট্রোমিয়ারটা আগে আগে মানে অগ্রগামী, এবং তার বাহুগুলা পিছে পিছে বা পিছনে, যেটাকে আমরা বলছি অনুগামী। ওকে, এবং আমরা বললাম যখন যায় তখন এই ক্রোমোসোমগুলো যেহেতু চলন্ত অবস্থায় থাকে বিভিন্ন শেপ ধারণ করে, সেটা হতে পারে বি শেপ, জে শেপ, আই শেপ, এল শেপ ইত্যাদি। আমরা বি এর ক্ষেত্রে বলছি সেটা হচ্ছে মেটাসেন্ট্রিক, এল এর ক্ষেত্রে বলছি সেটা সাব মেটাসেন্ট্রিক, আই এর ক্ষেত্রে বলেছি টেলোসেন্ট্রিক, এন্ড জে এর ক্ষেত্রে বলছি একটোসেন্ট্রিক। সাথে আরেকটা পয়েন্ট এড করতে পারো, এই ধাপে স্পন্ডল যন্ত্র বিলুপ্ত হতে থাকে। তাহলে এখানে লিখতে পারো যে এই ধাপে এই পর্যায়ে বা এই ধাপে স্পন্ডল স্পন্ডল যন্ত্র বিলুপ্ত হতে থাকে, বিলুপ্ত হতে থাকে বা বিলুপ্ত হয়েই যায়, ঠিক আছে, বিলুপ্ত হতে থাকে বা শেষ পর্যন্ত বিলুপ্ত হয়ে যায়। আর টোটাল ফিগারটা হচ্ছে এনালাইজ। আমি কি এই এনালাইজটা বুঝতে পারছি? এটা খুবই সহজ, খুবই সহজ, ঠিক আছে, টেনশন করার কিছু নাই। আর কি বুঝতে পারছো একটু কমেন্টে জানাও, এই তাড়াতাড়ি কমেন্টে জানাও। আচ্ছা, এবার আসলে আমরা টেলোফেজ নিয়ে আলোচনা করব। আচ্ছা, আমরা অলরেডি জানি টেলো মানে শেষ, আর ফেজ মানে দশা, তার মানে সর্বশেষ পর্যায়ে, যেটা আমি লিখে রাখছি টেলোফেজ মানে শেষ পর্যায়ে। একটা খেয়াল করবা, সবসময় দেখবা শুরুটা যা হয় শেষটা ঠিক তার উল্টো হয়। শুরুতে আমরা অনেক কষ্ট করে পড়াশোনা করি, আর শেষটা কিন্তু খুব আনন্দে একটা সুন্দর রেজাল্ট পাই, রাইট? তাহলে প্রফেস যা ছিল টেলোফেজ ঠিক তার উল্টো হবে, খুব স্বাভাবিক। কিন্তু খুব সহজে মনে রাখবা, টেলোফেজ মনে রাখার প্রয়োজন নাই। শোনো, টেলোপাস মনে রাখার কোনো প্রয়োজন নাই, জাস্ট প্রফেসটা মনে রাখবা, অটোমেটিকলি টেলোপাসটা চলে আসবে। কি বললাম, এই যে এটা টেকনিক মনে রাখবা যে প্রফেসের ঠিক উল্টা। প্রফেস ছিল প্রথম ধাপ, টেলোপাস হচ্ছে শেষ ধাপ, শুরুতেই তো সেটা উল্টো হয়ে গেল, একটা প্রথম একটা শেষ, তাই না? আচ্ছা, এবার মনে আছে, এই একটু মনে করো তো টেলোপাসে কি কি প্রফেসে কি কি কাহিনী ছিল। স্যার প্রফেসে তো প্রথম কাজ ছিল কি মনে আছে, যে এটা ক্রোমোসোম সংকুচিত হয়েছিল, সেটা মোটা হয়েছিল,
তারপর খাটো হয়েছিল এবং ক্লিয়ার দেখা যাচ্ছিল, স্পষ্ট দেখা যাচ্ছিল, মনে হয় কিনা। তারপর ওইখানে ক্রোমোসোমের মধ্যে জল বিয়োজন ঘটেছিল, মানে পানি কমে যাচ্ছিল, ফলে সেটা দেখতে মানে এটা রং দেওয়ার মধ্যে খুব উজ্জ্বল ছিল, চকচকে করেছিল, মনে আছে। তারপর ওই যে স্পন্ডল যন্ত্র সূচনা করছিল, রাইট। এবং সাথে সাথে নিউক্লিওলাস, নিউক্লিয়ার মেমব্রেন এগুলো বিলুপ্ত করেছিল। এই কাহিনীগুলো মোটামুটি ছিল, মনে আছে তো। তাহলে এই যে কাহিনীগুলো ঘটছে প্রোফেজে, ঠিক উল্টাগুলো ঘটবে টেলোফেজে। যেগুলো বিলুপ্তি করেছিল সেগুলো উল্টা আবার রিভার্সে এসে গঠন হবে, যেগুলা গঠন হয়েছিল সেগুলো ঠিক উল্টো হয়ে যাবে। দেখো আর সহজ হবে। পরে আমরা ফিগার দেখবো, এটা ফিগারটা একটু এক্সেপশনাল, একটু পরে দেখবো। দেখো প্রোফেজে কি হয়েছিল, আমাদের ক্রোমোসোম গুলা সংকুচিত হয়েছিল। এখানে কি বলছি, ক্রোমোসোম গুলো প্রসারিত। তার আগে এটা যে মনে রাখবা যে ক্রোমোসোম গুলো দুই মেরুতে পৌঁছালে টেলোফেজ পর্যায়ে শুরু হয়। মানে হয়েছে এনাফেজে কি হয়েছিল, মেরুমুখী চলন শুরু হয়েছিল। ওই ক্রোমোসোম সব কটা যখন মানে যে যে দিক দিয়ে যাক, যে যেই মেরু দিকে গেছে সবগুলো যখন ওই মেরুতে যাওয়ার পরে কিন্তু আমাদের টেলোফেজ দশাটা শুরু হয়। শুরু হওয়ার পরপরই ওই ক্রোমোসোম গুলো একসাথে হয়ে প্রসারিত হয়। আগে ছিল সংকুচিত, এবার হলো প্রসারিত। আগে ছিল মোটা, এবার হইলো সরু। আগে ছিল খাটো, এবার হইলো লম্বা। আগে ছিল স্পষ্ট, এবার হইলো অস্পষ্ট। কি ঘটলো, ক্রোমোসোম গুলো প্রসারিত হইলো, সরু হইলো, লম্বা হইলো, অস্পষ্ট হইলো। ঠিক আছে। তারপর বললাম ওই যে প্রোফেজে ক্রোমোসোমের জল বিয়োজন ঘটে। এখানে লিখলাম যে ক্রোমোসোম গুলোর জলযোজন ঘটে। যোজন মানে কি, ইন এডিশন, যোগ করা। তাহলে কি জলযোজন মানে কি, পানি একসাথে হয়েছে, বেড়ে গেছে। ওকে। এবং ওটাতে বলেছিলাম যেহেতু পানিগুলা কমে গেছিল, রংদান ক্ষমতাটা বেড়ে গেছিল, অর্থাৎ উজ্জ্বল লাগতো, ক্ষমতাটা বেড়ে গেছিল। বাট এখানে তো জল যোজন করছে, তাহলে এখানে কি পানি বাড়ার পরে কি সেটা উজ্জ্বল দেখাবে না স্যার, একটু ড্যামেজ হয়ে যাবে। সেজন্য আমরা লিখলাম যেটাকে রংদান ক্ষমতা হারাই ফেলে। এবং ওইটাতে আমরা বলেছিলাম স্পন্ডল যন্ত্রের সূচনা ঘটে। এখানে আমরা বললাম যে স্পন্ডল যন্ত্র বিলুপ্ত হয়ে যায়। একটু পর আমরা ফিগারে আবার দেখবো। তারপর বললাম ওইখানে নিউক্লিওলাস, তারপর নিউক্লিয়ার মেমব্রেন এগুলো কি বিলুপ্ত হয়েছিল। এখানে ঠিক উল্টোটা, এখানে নিউক্লিওলাস এবং নিউক্লিয়ার পর্দাগুলো সৃষ্টি হয়। ওকে, আচ্ছা ঠিক আছে। ওকে, এবার আসো এই একটা লাইন বোঝার জন্য আপনাকে ফিগারটা দেখতে হবে। এবার আসো, বলো তো পুরো এই পাশেরটার নাম কি, পুষ্পাচি, এটা আমরা জানি। এই যে দেখো এটা কি, নিউক্লিওলাস, এটা কি ক্রোমোসোম। তার আগে আমরা মনে আছে বলছি কি, এনাফেসের সবগুলা ক্রোমোসোম এই মেরুতে গেছে, আর এইখানকার গুলো এই মেরুতে আসছে। আসার পরে এগুলা আস্তে আস্তে নিউক্লিয়াস আকার শেপ দান করছে। নিউক্লিয়াস আকার কি পাওয়া যায়, নিউক্লিওলাস, এগুলা কি ক্রোমাটিন তন্ত্র বা ক্রোমোসোম। এগুলো হচ্ছে ক্রোমাটিন তন্ত্র বা ক্রোমোসোম, এর জন্য লিখে রাখছি। আর হচ্ছে নিউক্লিওলাস, এগুলো হচ্ছে ক্রোমোসোম। ওকে, আচ্ছা। ওই যে আমরা বলছিলাম যে বিষুবীয় অঞ্চল, বিষুবীয় অঞ্চলে একটা মাঝামাঝি একটা প্লেট তৈরি হয়, যেটাকে আমরা বলি কুশ প্লেট। কুশ প্লেট কি, কাকে বলে, কত প্রকার, কি কি ব্যাখ্যা সহ একটু ধৈর্য ধরে শেষ করে দেবো। আবার তো মনে রাখবা, যখন দুই মিনিট চলে গেছিল, যাওয়ার পর এদিকে একটা নিউক্লিয়াস তৈরি হয়েছে, এখানে একটা নিউক্লিয়াস তৈরি হয়েছে। মনে আছে শুরুতে আমাদের নিউক্লিয়াস করেছিল একটা ছিল, এখন করেছে দুইটা। স্যার শুরুতে তো স্যার নিউক্লিয়াস এগুলো তো স্যার বিলুপ্ত হয়ে গেছে। এরা আসলো ফিরে, বাট ছিল একটা, মানে বিলুপ্ত হইলো একটা, এবার ফিরে আসলো দুইটা। তার মানে বুঝে গেল মাঝে মধ্যে আমাদের নিজেদেরকে এভাবে বিলুপ্ত করতে হবে, মানে সবার থেকে আড়ালে নিয়ে যেতে হবে। আবার সময়ের মানে সদ্ব্যবহার করে খুব ভালো করে আগের থেকে ডাবল আকারে প্রকাশ করতে হবে। আমি কি বুঝতে পারছি, সেম তাদের মতো। ওকে, তাহলে বুঝে গেল ছিল একটা, হয়ে গেল দুইটা। আর এই যেগুলো কি বলতাম বিলুপ্ত বা স্পন্ডন, যেগুলো একসময় শেষ হয়ে যায়। আর এই মাঝখানের যে প্লেটটা, এটাকে আমরা নাম দিচ্ছি পুশ প্লেট। এই নিয়ে আমরা একটু পর ডিটেলস আলোচনা করবো। যতটুকু বুঝে গেছে, যতটুকু বুঝো, এই সর্বশেষ লাইন জায়গায় দিলাম যে দুই বিপরীত মেরুতে দুটি অপত্য নিউক্লিয়াস সৃষ্টি হয়। এর মাধ্যমে আমরা টেলোফেজটা সম্পন্ন হয়। তাহলে কি বুঝলেন, টেলোফেজে আমরা যে মোটা থেকে বলতে পারি, তাহলে ফার্স্ট প্রথম কথা হচ্ছে এনাফেজ শেষ করার পরপরই ক্রোমোসোম গুলা দুই মেরুতে পৌঁছানোর পরপরই আমাদের টেলোফেজ শুরু হয়। যেই কিনা পৌঁছালো তখন সবগুলা ক্রোমোসোম মিলে একটা করে নিউক্লিয়াস গঠন করে। সেজন্য আমরা বলছি নিউক্লিয়াস গঠন করলে কি হবে, আমরা বলছি এই নিউক্লিয়াস গুলা ফার্স্টে প্রসারিত হবে, মানে ক্রোমোসোম গুলা প্রসারিত হবে, ফলে সেটা সরু হবে, তারপর লম্বা হবে এবং দেখতে অস্পষ্ট হবে, ক্লিয়ার দেখা যাবে না। তারপর বললাম যেহেতু ক্লিয়ার দেখা যাবে না, তার মানে কি পানি যোজন ঘটেছে। সেজন্য বললাম ক্রোমোসোম গুলোর সাথে পানি যোজন ঘটে। পানি যেহেতু যোজন ঘটে, ফলে এই ক্রোমোসোম গুলার রং ধারণ ক্ষমতাটা হারাই ফেলে। এর সাথে সাথে আমরা এটা বললাম যে আমাদের স্পন্ডল যে যন্ত্রটা আছে সেটা আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যায়। আর সাথে সাথে আমাদের নিউক্লিওলাস, নিউক্লিয়ার মেমব্রেন এগুলো আগের মতো করে সৃষ্টি হয়। ওকে, আর সর্বশেষ আমরা বললাম এই বিপরীত মেরুতে যখন যায় তখন আমাদের দুইটা নিউক্লিয়াস সৃষ্টি হয়, যেগুলোকে আমরা বলছি অপত্য নিউক্লিয়াস।
আপনি বলতে পারেন এই পুরোটার নাম কি, পুরোটার নাম কি, পুরোটার নাম আপনি বলতে পারেন। পুরোটার নাম হচ্ছে অপত্য নিউক্লিয়াস। কি স্যার? অপত্য নিউক্লিয়াস। ঠিক আছে, অপত্য মানে কি রে? বাচ্চা, বাচ্চা নিউক্লিয়াস। ওকে, এই ছিল মোটামুটি আমাদের এমাইটোসিস, এমাইটোসিসের পুরো 5টা ধাপ। ঠিক আছে, প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ। এগুলো কি খুব কঠিন রে? খুব কঠিন? হ্যাঁ, না এটা কঠিন। ঠিক আছে, তাহলে এরপর কি আছে বলো তো? আমরা কোশ্চেনে কি বলেছিলাম? ইন্টারফেস শেষ করলাম, তাই না? এমপেসের মধ্যে 2টা ধাপ চলে আসছিল, কেরিওকাইনেসিস। এই কেরিওকাইনেসিসের 5টা ধাপ করলাম। এবার আমাদের যেতে হবে সাইটোকাইনেসিস, সাইটোপ্লাজম বিভাজন। সাইটোকাইনেসিস হলো কিছুই না, 2 মিনিট। ঠিক আছে, একটু ধৈর্য ধরো। তো এটা বুঝা গেছে কিনা একটু কমেন্টে জানাও, তাড়াতাড়ি জানাও। হ্যাঁ, এটা বুঝা গেছে কিনা কমেন্টে জানাও, তাড়াতাড়ি জানাও, কুইকলি জানাও। আচ্ছা, এবার আসলে আমরা সাইটোকাইনেসিস সম্পর্কে জানি। সাইটোকাইনেসিস আসলে তেমন ইম্পর্টেন্স না, জাস্ট একটু এমসিকিউর জন্য জানো। আমরা এতটুকু জানি যে সাইটোকাইনেসিস কি। আমরা জানি যে কোষ বিভাজনের সময় সাইটোপ্লাজমের বিভাজনকে সাইটোকাইনেসিস বলে। ঠিক আছে, রাইট? অর্থাৎ সাইটোকাইনেসিস বলে। মানে সাইটোকাইনেসিসটা 2 ভাবে হতে পারে, উদ্ভিদ দিয়ে একটু একরকম হয়, আর প্রাণী দেহের ক্ষেত্রে আর একটু ভিন্ন হয়। এই তো হাতে বলছি, যেমন আমরা ফার্স্টে উদ্ভিদ দেহেরটা জানবো। আচ্ছা, মনে আছে আমরা বলেছিলাম না যখন সাইটো এই কোষ প্লেট তৈরি হয়েছিল, তাই না? মনে আছে না? কোষ প্লেটের সাথে সাথে সাইটোকাইনেসিস ঘটেছিল, তাই না? তার মানে এই কোষ প্লেটটার সাথে সাইটোকাইনেসিসের কিছু না কিছু রিলেশন আছে, সেটা একটু জানবো। যেমন আমরা জানলাম ফার্স্টে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে ফ্লগমোপ্লাস্ট, ফ্লাগমোপ্লাস্ট বা ফ্লগমোপ্লাস্ট এবং বেসিকল বিষুবীয় অঞ্চলে জমা হয়ে কোষ প্লেট গঠন করে। তার মানে কি? কোষ প্লেট কেমনে গঠন হয়েছে দেখো তো। এন্ডোপ্লাজমিক যে রেটিকুলাম আছে না, এই রেটিকুলাম থেকে এই যে আমাদের ফ্লেগমোপ্লাস্ট আর বেসিকল, এই 2টা জমা হয়ে কোষ প্লেট গঠন করছে। এবার যদি আপনি বলেন স্যার ফ্লেগমোপ্লাস্ট কি, ও স্যার বেসিকল কি, এটা তো আমরা মোটামুটি জানি, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম সম্পর্কে মোটামুটি একটু জানি। বাট এই স্যার ফ্লেগমোপ্লাস্ট আর বেসিকল। আচ্ছা দেখো, এই 2টা হচ্ছে মেইনলি আপনাদের সেল স্ট্রাকচার যে চ্যাপ্টার আছে, মানে আপনাদের কোষ ও কোষের গঠন যে চ্যাপ্টার আছে, এটাতে ডিটেইলস আলোচনা আছে। ঠিক আছে, এটা খুব ভালো করে জানবা। আপাতত এতটুকু জানো যে ফাইব্রোব্লাস্ট হচ্ছে মূলত ওই যে মাইক্রোটিউবুলস আছে না, মাইক্রোফিলামেন্ট, মাইক্রোটিউবুলস, এগুলোর সমন্বয়ে গঠিত একটা এলিমেন্টস বা পদার্থ। ঠিক আছে, এতটুকু মনে রাখো। বেসিক হচ্ছে যে দ্বিস্তরী লিপিড, যেমন নাসা, এই দ্বিস্তরী লিপিডটা কি এটা বলো। লিপিডটা হচ্ছে আপনাদের সেল কেমিস্ট্রি অর্থাৎ কোষ রসায়ন চ্যাপ্টারের বিশাল আলোচনা। লিপিড কি, লিপিডের একটা পার্ট আছে একস্তরী, দ্বিস্তরী, ত্রিস্তরী। এই যদি আলোচনায় যায় তাহলে কোষ বিভাজন এই জন্য আর শেষ হবে না। সেজন্য এই অধ্যায়ে যতটুকু লাগে ঠিক ততটুকু মনে রাখো, জাস্ট একটু কষ্ট মনে রাখো, অনেক কিছু তো না বুঝে মনে রাখো। এটা না একটু কষ্ট মনে রাখো যে ফর্মোপ্লাস কি, কাকে বলে, কতবার করতে কি এলো, এটা এগুলো ডিটেলস জানতে যায় না। ইন্টার লাইফে জাস্ট এগুলো জানো। ঠিক আছে, ইন্টারমিডিয়েট লাইফে এতটুকু জানো। যখন মেডিকেল সেক্টরে যাবা বা এই বিএসসি করবো বায়োলজির উপর, কোষ বিভাজনের উপর, তখন ডিটেলস জানবো। আপাতত এতটুকু মনে রাখো যে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে ফ্লোগমোপ্লাস্ট নামক এবং বেসিকল নামক কিছু জিনিস আছে যেগুলো বিষুবীয় অঞ্চলে জমা হয়, মাঝামাঝি জমা হয়, ফলে সেটা কোষ প্লেট গঠন করে। ঠিক আছে, এবার আসো, এই কোষ প্লেট তো গঠন করলো, তারপর কি হলো? 2টা ভাগ হয়ে কি 2টা কোষ গঠন করলো না? 2টা কোষ কি সে কোষ প্লেটটা কি আজীবন থাকে না? এই কোষ প্লেটটা এক সময় কোষ প্রাচীরে কনভার্ট হয়ে যায়। মানে বুঝে না, তারপর আমরা কি ছিল এরকম ছিল না, আহ, এরকমই তো ছিল, এখানে একটা এখানে একটা, মানে কোষ প্লেট ছিল, তাই তো? এটা কি আজীবন ভাবে থাকে না, এটা এক সময় কি এরকম হয়ে যায়। এক সময় এই যে মাঝখানে ছিল কোষ প্লেট, এটা তো এই যে কি হয়েছে, কোষ প্রাচীর হয়েছে না? এটা কোষ প্রাচীর কেমনে হইলো? এটা মূলত ওই যে আমি লিখে সুন্দর করে দেখো যে কোষ প্লেট সেলুলোজ এবং হেমিসেলুলোজ, কি স্যার? সেলুলোজ এবং হেমিসেলুলোজ জমা হয়ে কোষ প্রাচীর গঠন করে। স্যার সেলুলোজ কি, হেমিসেলুলোজ কি, ফালতু প্রশ্ন করে না। ঠিক আছে, মনে রাখো, জাস্ট এটা একটু মনে রাখতে পারছো। সেলুলোজটা হচ্ছে আমাদের উদ্ভিদের যে কোষ প্রাচীরের প্রধান উপাদানটা হচ্ছে মূলত সেলুলোজ। একটু একটু মনে রাখতে পারো যে উদ্ভিদের দেহের সবচেয়ে প্রধান উপাদান হচ্ছে, গঠনের প্রধান উপাদান হচ্ছে সেলুলোজ। ঠিক আছে, এই 2টা মিলেই কিন্তু কোষ প্রাচীর তৈরি করে। বুঝা গেছে? আচ্ছা, এছাড়া একটু লাইসোসোম জাতীয় কিছু ফর্মোসোম আছে যেগুলো জমা হয়ে যাবে কোষ ঝিল্লি বা প্লাজমা লেভা গঠন করে। ঠিক আছে, এটা একটু জাস্ট মনে রাখো, এগুলো তেমন ডিটেলস করার কথা না, মানে একটু এমসিকিউ মনে রাখো। ওকে, এবার আসো প্রাণী দেহের ক্ষেত্রে। প্রাণী দেহের ক্ষেত্রে আসলে অ্যাকচুয়ালি কি ঘটে? এটা খুব সহজ। প্রাণী দেহের এটার ক্ষেত্রে কি হয়েছিল, এরকম হয়েছিল না? এরকম হয়েছিল। প্রাণী দেহের ক্ষেত্রে কি হয়? এইরকম হয়, 2টা হয়। মানে মূলত এরকম ফার্স্টে এরকম থাকে না একটা, এটা কিছু সময় পর সেটা এরকম হয়ে যায়। ঠিক আছে, ফার্স্টে কি হয়েছে?
খাত সৃষ্টি হয়েছে, মানে বাঁধ সৃষ্টি হয়েছে, খাত সৃষ্টি হয়েছে, তারপর আস্তে আস্তে এটা এরকম হয় না। মনে আছে ওই যে এমআইটিসে বলেছিলাম, ফার্স্টে খাত সৃষ্টি হয়, তার ফার্স্টে বাজ হয়, তারপর খাত হয়, তারপর দুটো দুই পাশে চলে যায়। এই লাইনগুলো একটু সুন্দর সাথে লিখবে, যে আমরা বললাম যে মাঝ বরাবর বাজ হয়ে খাত সৃষ্টির মাধ্যমেই বাঘ হয়েছে। মানে আমরা মাঝ বরাবর বলতে কি বোঝাচ্ছি, বিষুব অঞ্চলে মাঝ বরাবর মানে কি, বিষুব অঞ্চলে বাজ মানে কি, এই যে এরকম একটা বাজ হয়েছে, খাজ মানে কি, বিভক্ত হয়েছে, এর মাধ্যমে সৃষ্টি বাঘ হয়ে যায়। ফলে কি হয়, কুষ্টিল্লিতে অবস্থিত হয়। বলে হচ্ছে স্যার এই যেটা খাজ হইলো স্যার, বাজ হইলো, এটা অ্যাকচুয়ালি কেন হইলো স্যার, কোন কারণে হইলো? দেখো খুব সহজ ভাষায় মানে যে কুষ্টিল্লি আছে না, এই কুষ্টিল্লি থেকে আগে থেকে আল্লাহ তাআলা দিয়ে রাখছেন, সেটা হচ্ছে অ্যাক্টিন এবং মাইসিন। এই অ্যাক্টিন এবং মাইসিন কি স্যার, জাস্ট মনে করেন একটা প্রোটিন। স্যার এগুলো কোথা থেকে আসলো, কিভাবে আসলো? ও মা, ও স্যার এগুলো কি স্যার, কি এলো স্যার, ফালতু প্রশ্ন করো না স্যার, ঠিক আছে? কিছু কিছু বিষয় আপনি জাস্ট মনে, আমরা ডিটেলস পড়বো এগুলো, ঠিক আছে? আমরা সেল স্ট্রাকচার, সেল কেমিস্ট্রি পড়বো, শৈবাল আলোচনা পড়বো, দেখবা এগুলো খুব ডিটেলস আলোচনা হবে। ওকে, তাহলে কি বলে একবার, অ্যাক্টিন এবং মায়োসিন এই দুইটা কি প্রোটিনের কারণে এই খাত সৃষ্টি হয়, আর যেই কিনা খাত সৃষ্টি হয় বাকি প্রসেস আমরা অটোমেটিকলি জানি। এই ছিল মোটামুটি ধরো আমাদের সাইটোকাইনেসিসের কথা, ঠিক আছে? এছাড়া আর আমরা এখন জানবো মাইটোসিসের গুরুত্ব, ঠিক আছে? আচ্ছা ওকে, তাড়াতাড়ি বোঝা গেছে কিনা একটু কমেন্টে জানাও তো, এই ফলো পয়েন্ট কমেন্টে জানাও, তাড়াতাড়ি জানাও। এই আসো আসো আসো, আরেকটু আরেকটু এই শোনো, একটু আরেকটা বিষয় আমরা জানি একটু থাকে, এটা এমসিকিউর জন্য ইম্পর্টেন্স। আরেকটা ডিভিশন আছে যেটা আমরা বলি মুক্ত নিউক্লিয়ার ডিভিশন। কি স্যার? মুক্ত নিউক্লিয়ার ডিভিশন মানে মুক্ত নিউক্লিয়ার বিভাজন, যেটা আমরা ইংলিশে বলি ফ্রি নিউক্লিয়ার ডিভিশন। ফ্রি নিউক্লিয়ার ডিভিশন মানে কি, খুব সহজ ভাষায় যদি বলি, আমরা জানি একটা যখন ডিভিশন ঘটে তখন কি হয়, সাইটোপ্লাজমের বিভাজন ঘটে, নিউক্লিয়াসের বিভাজন ঘটে। আমরা নিউক্লিয়াসের বিভাজনকে কি বলেছি, ক্যারিওকাইনেসিস, আর সাইটোপ্লাজমের বিভাজনকে বলেছে সাইটোকাইনেসিস। তার মানে কি, একটা কোষ যখন বিভাজিত হয় তখন সাইটোকাইনেসিস ঘটে, সাথে ক্যারিওকাইনেসিস ঘটে। এবার ধরো এক্সেপশনাল অন্তত কিছুটা আছে, তাই না? ব্যতিক্রম কিছুটা আছে না? কোনো কারণে কোনো উদ্ভিদের দেহে বা প্রাণীর দেহে ধরো সাইটোকাইনেসিস ঘটলো না, জাস্ট ক্যারিওকাইনেসিস হলো, মানে শুধু নিউক্লিয়াসের বিভাজন হচ্ছে, সাইটোকাইনেসিস অর্থাৎ সাইটোপ্লাজমের কোনো বিভাজন হচ্ছে না, তাহলে সেটাকে বলা হয় মুক্ত নিউক্লিয়ার বিভাজন বা ফ্রি নিউক্লিয়ার ডিভিশন। এই যে সুন্দর করে লিখে রাখছি, কি লিখছি যে কোন উদ্ভিদের, সুন্দর লিখবা যে কোন উদ্ভিদের সাইটোকাইনেসিস না হলে, সাইটোকাইনেসিস না হয়ে শুধু ক্যারিওকাইনেসিস হলে, মানে সাইটোকাইনেসিস হচ্ছে না, শুধু ক্যারিওকাইনেসিস চলতেছে, এইরকম একটা অবস্থা সৃষ্টি হলে সেই বিভাজনকে আমরা বলি মুক্ত নিউক্লিয়ার বিভাজন। ফর এক্সাম্পল দেন স্যার, কোন কোন জায়গায় ঘটে, যেমন তার শৈবালের ক্ষেত্রে ঘটে, ছত্রাকের ক্ষেত্রে ঘটে, আর কিছু প্রাণী কোষে ঘটে। এবার কথা হচ্ছে তার মানে স্যার উদ্ভিদ দেহ ঘটে, প্রাণী দেহ ঘটে, দুইটা জায়গায় ঘটে। এক নাম্বার মনে রাখবা, মুক্ত নিউক্লিয়াসটা যদি উদ্ভিদ দিয়ে ঘটে, অর্থাৎ উদ্ভিদের কোষে হয়, মানে কোন ধরনের উদ্ভিদের মধ্যে যদি হয়, তাহলে ওই উদ্ভিদটাকে বলা হয় সিনোসাইটিক উদ্ভিদ। সাপোজ ধরো কোনো একটা উদ্ভিদের উপর যদি, ধরো এই যে ডাবের যে পানি, অ্যাকচুয়ালি ডাবের ভিতর পানি হওয়ার কথা না, কেন পানি হইলো, ওই যে সাইটোপ্লাজম বিভাজন হয়, এজন্য ডাবের পানিকে বলা হয় সিনোসাইটিক। বুঝে গেছে? মানে ডাবের যে কোষটাকে বলা হয় সিনোসাইটিক। যদি না বুঝা একটু ক্লিয়ার করি। আচ্ছা এটা, এই শোনো শোনো, এই সিনোসাইটিক শব্দটা আপনাদের কাছে নতুন, এজন্য হয়তো একটু অকওয়ার্ড লাগতেছে, একটু মানে বুঝতে অসুবিধা হচ্ছে। সহজ ভাষায় বলি, দেখো মুক্ত নিউক্লিয়ারটা যদি প্রাণী কোষের ক্ষেত্রে হয়, প্রাণী কোষের ক্ষেত্রে যদি হয়, তাহলে ওই প্রাণীটিকে আমরা বলি প্লাজমোডিয়াম। প্লাজমোডিয়ামের একটা এক্সাম্পল দাও তো, ব্যাকটেরিয়া। ও স্যার কমন পড়েছে, আমরা 9-10 অনেক পড়াইছিলেন স্যার, ব্যাকটেরিয়া হচ্ছে প্লাজমোডিয়াম পানি, ব্যাকটেরিয়া হচ্ছে প্লাজমোডিয়াম পানি, ব্যাকটেরিয়া হচ্ছে প্লাজমোডিয়াম পানি, মনে আছে? তোমাদের মধ্যে অনেক তখন প্রশ্ন করছিল স্যার প্লাজমোডিয়াম জিনিসটা কি, আমি বলেছিলাম বেড়া ইন্টারে উঠো, ভালো করে বুঝলাম। এবার বুঝতে পারছো কেন ব্যাকটেরিয়াকে প্লাজমোডিয়াম বলা হয়? ওই ব্যাকটেরিয়ার দেহের মধ্যে মূলত এই মুক্ত নিউক্লিয়ার বিভাজন ঘটে, অর্থাৎ তার দেহে সাইটোকাইনেসিস ঘটে না, শুধু ক্যারিওকাইনেসিস ঘটে। আর যেহেতু এটা একটা প্রাণী, সেজন্য এই প্রাণীকে বলা হয় প্লাজমোডিয়াম প্রাণী। ঠিক আছে, ব্যাকটেরিয়া ভাইরাস এগুলো হচ্ছে প্লাজমোডিয়াম প্রাণী। বুঝা গেল প্লাজমোডিয়াম প্রাণী বলতে আসলে কি বোঝাচ্ছি? ওই প্রাণীটার দেহের ভিতর সাইটোকাইনেসিস হয় না, শুধু ক্যারিওকাইনেসিস হয়। সেম ট্রাম হচ্ছে সিনোসাইটিক। সিনোসাইটিক একটা ওয়ার্ড, মানে যে সকল উদ্ভিদের দেহে সাইটোকাইনেসিস ঘটে না, জাস্ট ক্যারিওকাইনেসিস ঘটে, ওই সকল উদ্ভিদ দেহকে আমরা বলি সিনোসাইটিক। যেমন ডাবের পানি, একটু এক্সাম্পল হিসেবে রাখতে পারো, ঠিক আছে? আপনাদের বইয়ে এটা দেওয়া আছে, জাস্ট সেটা মনে রাখো। সিনোসাইটিকের একটা এক্সাম্পল হচ্ছে ডাবের পানি, প্লাজমোডিয়ামের একটা এক্সাম্পল হচ্ছে ব্যাকটেরিয়া। এবং এগুলা থেকে এমসিকিউ আসবে আসবে এবং আসবে, বিশেষ করে অ্যাডমিশন টেস্টে খুব ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট, ঠিক আছে? ভালো করে মনে রাখবা। তাহলে এতটুকু ক্লিয়ার কিনা বলো তো, মানে যদি এতটুকু ক্লিয়ার থাকো আমরা এখন আমরা যেতে পারি মাইটোসিসের গুরুত্ব, ঠিক আছে? আশা করি এতটুকু ক্লিয়ার। ওকে, আচ্ছা এবারে সব
মাইটোসিসের গুরুত্ব দেখো, এটা পরে আপনাদেরকে আসলে আমি লজ্জা দিতে চাই না, কারণ সেই ক্লাস 8 থেকে পরে আসছে, 9-এ পড়ছেন, 10-এ পড়ছেন, আর ইন্টারমিডিয়েট আসলে তেমন কিছু পারবে না। সেই আগের ছন্দটাই দিব আর আগের কথাগুলাই, তারপরও একটু বলতে হয়, কারণ যেহেতু আপনারা ইন্টারে পড়েন অনেক কিছু তারপর জানা আছে। আচ্ছা, আমরা জানি সেই ছন্দ মনে আছে যে কি ছিল, দেবযানী কোটি টাকায় কোনটাই ক্ষতিগ্রস্ত, সেগুলো প্রায় 12-13টা আছে, আমরা প্রায় 10টার মতো লিখেছি। এগুলো পরীক্ষা দিলে না, এবং এটা পরীক্ষায় আসে আসে এবং আসবে 4 মার্কের জন্য আসে। যদিও বিষয় খুবই সহজ, কিন্তু কেন জানি স্যারদের খুব পছন্দের তালিকার একটা প্রশ্ন যে মাইটোসিসের গুরুত্ব নেই। ঠিক আছে, কি কি আছে শুরু করি। আমরা জানি যে দেহ দিয়ে দেহ গঠন ও বৃদ্ধি, ব দিয়ে বংশ বৃদ্ধি, ঝ দিয়ে জনকোষের সৃষ্টি, জনকের সৃষ্টি, ন দিয়ে হচ্ছে নিউক্লিয়াসের ও সাইটোপ্লাজমের ভারসাম্য রক্ষা, কুটি দিয়ে আমরা মনে রাখছি ক্রোমোসোমের সমতা রক্ষা, তারপর এই ক্রো দিয়ে মনে রাখছি ক্রমাগত হয় পূরণ, তারপর প দিয়ে মনে রাখছি আমরা, এই যে প দিয়ে মনে রাখছি পুনরুৎপাদন, আবার ওই প দিয়ে মনে রাখছি কতস্থান পূরণ, আর এই নি দিয়ে মনে রাখছি আমরা আরেকটা নির্দিষ্ট আকার আয়তন রক্ষা, এবং গ দিয়ে মনে রেখেছি আমরা গুণগত বৈশিষ্ট্যের স্থিতিশীলতা রক্ষা। প্রত্যেকটা তো আমরা জানি, বাট এগুলোর অ্যাকচুয়াল এক্সপ্লেনেশনটা কি এগুলো আপনারা আমাকে ভালো জানেন। তারপরে দুই একটা বলি, যেমন দেহ গঠন ও বংশ, দেহ গঠন ও বৃদ্ধি, এটা দৈহিক, একটা উদ্ভিদ এবং একটা প্রাণীর দৈহিক যে দেহের গঠন এবং বৃদ্ধি, সেটা হচ্ছে মাইটোসিসের মাধ্যমে। মানে বুঝো নাই, মানে ধরো আমরা কি জানি, একটা স্পার্ম এবং একটা ওভাম, মানে একটা স্পার্ম এবং ওভারে মিলে কি গঠন করে, জাইগোট, তাই না? জাইগোটটা আস্তে আস্তে কি হয়, বড় হয়, তাই না? তারপর না দেহ গঠে। এই যে দুইটা মিলে যে জাইগোট থেকে যে বড় হইলো, এই বড় হওয়ার যে প্রক্রিয়া, প্রক্রিয়াটা মূলত হচ্ছে মাইটোসিস। তাহলে মাইটোসিসটা কি করে অ্যাকচুয়ালি আমাদের দেহের গঠন করে এবং সেটা বৃদ্ধি করে। আমি কি বুঝতে পারছি? সেমলি বংশ বৃদ্ধি, সেটা হচ্ছে এককোষী জীবের ক্ষেত্রে, ঠিক আছে, অন্যান্য বহুকোষী এককোষী জীবের ক্ষেত্রে বা এককোষী প্রাণীর ক্ষেত্রে, উদ্ভিদের ক্ষেত্রে এই বংশ বৃদ্ধিটা ঘটে আমাদের মাইটোসিসের মাধ্যমে। ঠিক আছে, সে বংশটা আসলে কতটুকু হবে, এটা অ্যাকচুয়ালি আমাদের মাইটোসিস নিয়ন্ত্রণ করে। এবার যেহেতু বংশবৃদ্ধি নিয়ে কথা হচ্ছে, দুই একটা কথা না বললেই নয়। দেখো, আমরা স্বাধীন জাতি, তারপর আমরা কিন্তু কিছু একটার ভিতরে আটকা পড়ে আছি। এই যে ধরো আমরা যারা বংশবৃদ্ধি করতে চাই বা কারো জেনারেশন সে ক্রিয়েট করতে চাই না, পরে একটা ধারাবাহিক দেখছে না, দুটি সন্তানের বেশি নয়, একটু হলে ভালো হয়। কেন? মানে আমি আমার রিপ্রোডাকশন বাড়াবো কিনা কমাবো কিনা, কিভাবে সেটা মেনটেন করবো, এটাতে আপনি মানে এটা একটা লাইন গেট আপ করে দেওয়ার কি না, আপনি কেন একটা স্টেজ দিবেন যে এটা আপনি পার করেন, আপনার একটা হলে ভালো হয়, দুইটা না হলে, দুইটা হলে মানে আরো ভালো হয়, মানে একটা হলে আরো ভালো হয়, আর দুইটা না ওটাই উত্তম। কেন আপনি এরকম কেন করবেন? মানে কথা হচ্ছে ওরা বলতে চাচ্ছে যে দুইটা না, একটা হলে বেটার হয়। কেন বেটার? কেন আপনি বেস্ট অপশনটা চয়েস করেন, আপনি বেটার কেন বলেন? আবার করে না, আসলে দুইটা সন্তান হলে পারফেক্ট। কেন আপনি কেন পারফেক্ট অপশনটা কেন চয়েস করেন? আপনার চোখে কি পার্মানেন্ট অপশনটা চোখে লাগে না? না আপনার চোখে কি এটা বাস না যে পার্মানেন্ট বলে একটা কথা আছে? হ্যাঁ, আমরা শুধু বেটার নিয়ে পড়ে থাকি, পারফেক্ট নিয়ে পড়ে থাকি। এখানে যে একটা বেস্ট অপশন আছে, পার্মানেন্ট একটা অপশন আছে, এটা আমরা চোখে রাখি। এটা কেন বুঝছো? আসলে কি বলবো, এই এজন্য ইমপ্রেশনে বলি যে আমরা যখন কেউ যখন কিছু বলে বা কিছু করে বা আপনাকে বলে যখন যে এটা আসলে একটা বেটার, আমি বলি যে না বেটার, আপনি কেন বেটার অপশনটা নেন, আপনি বেস্ট অপশনটা নেন। আবার অনেকে যখন বিভিন্ন সময় পরিপ্রেক্ষিতে আপনি বলেন না এটা আপনার জন্য পারফেক্ট, আপনার জন্য পারফেক্ট কেন, এটা আপনি পার্মানেন্ট নেন, পারফেক্ট কেন নেবেন, পার্মানেন্ট অপশনটা নেন। সেটা হতে পারে আপনার ফ্যামিলি প্ল্যানিং এর ক্ষেত্রে, হতে পারে আপনার স্টাডির ক্ষেত্রে, বা হতে পারে আপনার আদার্স যত ধরনের কাজ আছে, সেগুলো আপনি বেটার অপশন রেখে, বেস্ট অপশন রেখে কেন আপনি বেটার অপশনের পিছনে ঘুরান? আপনি একটা পার্মানেন্ট অপশন আছে যেহেতু, আপনি সেখানে পারফেক্ট অপশন কেন বুঝেন? সেজন্য আমার সাজেশন থাকবে সবসময় বেটার না নিয়ে বেস্টটা নেবে, সবসময় পারফেক্টটা না নিয়ে পার্মানেন্টটা নেবে। তাহলে দেখবেন জীবনটা আগের চেয়ে আরো অন্যরকম হয়ে যাবে, সুন্দর হয়ে যাবে। বুঝে গেল? আচ্ছা আসো, আমি যেখানে ছিলাম জনন কোষ ও ধনাঙ্গের বৃদ্ধি, এবার হচ্ছে জনন কোষ ও ধনাঙ্গের বৃদ্ধি। এখানে আসলে বলার কিছু নাই, আমাদের ছেলেদের যে জননাঙ্গ গুলো আছে, মেয়েদের যে জননাঙ্গ, সেগুলার বৃদ্ধি, নট সৃষ্টি, ওটা বৃদ্ধি করে মাইটোসিস। আরেকটা বিষয় আমি ফার্স্ট লেকচারে, প্রথম লেকচারে কিন্তু বলেছিলাম, মিওসিস যখন পড়াইছিলাম, ওভারঅল যখন কথা বলেছিলাম, তখন বলেছি, আমি বলেছি ধরো এটা কি স্পাম, এই স্পামটা সৃষ্টি হয় কিভাবে, মাইটোসিসের মাধ্যমে, লাথি মেরে ফেলাই দিন। মনে আছে কি বলেছি? এই স্পামটা সৃষ্টি হয় মিওসিস, কিন্তু এই স্পামটা বৃদ্ধি হয় মাইটোসিসের মাধ্যমে। এর কি লিখছি? জনন কোষ ও জননাঙ্গের বৃদ্ধি, আপনি কিন্তু এখানে সৃষ্টি লিখি নাই। আচ্ছা বলো তো, ধরো একটা জিনিস এটা তৈরি হয়েছে,
সাপোজ ধরো এটা তৈরি হয়েছে, তৈরি হওয়ার পর এটা আরেকটু লম্বা হয়েছে, মানে আরো বড় হয়েছে। তৈরি হওয়া এক জিনিস, লম্বা হওয়া এক জিনিস। সেম কথা বলতে যাচ্ছি আমি, এই শুক্রাণুটা সৃষ্টি হয় মানে ক্রিয়েট হয় মিয়োসিসের মাধ্যমে। ধরো ক্রিয়েট হয়ে সে এই যে এতটুকু আছে, ক্রিয়েট হওয়ার পর এতটুকু আছে, সেটা দেখা গেল আর কয়েকদিন পর সেটা এত বড় হয়ে গেছে। এটা বড় হইলে কেমন, এই ক্রিয়েট হয়েছে মিয়োসিসের মাধ্যমে, এটা বড় হয়েছে, তো বৃদ্ধি হয়েছে মাইটোসিসের মাধ্যমে। এটা খুব জটিল একটা প্রশ্ন, বুঝছো? এটা এমসিকিউতে আসে, বিশেষ করে মেডিকেল সেক্টরে আসে, এবং সবাই ভুল করে এই যে গুলাই ফেলে। কি রে, সৃষ্টি, মিয়োসিস, মাইটোসিস, এমাইটোসিস, তাক আর অপশনটা বাদই দিলাম, এরকম একটা অবস্থা। সেজন্য এটা ভালো করে মনে রাখবা, যেহেতু আমি এটা ফেস করেছি, সেজন্য আমি চাই তোমরা যাতে এটা ফেস পাও। বুঝে গেছে? কেমন মনে রাখবা? সেটা সৃষ্টি হইলে মিয়োসিস, আর বৃদ্ধি হইলেই সেটা মাইটোসিস। ওকে, তারপর আসলে বাকিগুলো এমনিতেই পারবা। নিউক্লিয়াস ও সাইটোপ্লাজমের ভারসাম্য রক্ষা। এর মানে কি স্যার? ধরো আমরা কি বললাম, যে আমরা দেখলাম যে টেলোপ্যাথি আসে একটা থেকে দুইটা নিউক্লিয়াস, তেমন একটা থেকে চারটা হয়েছে, একটা থেকে 8টা, 15টা, 20টা, 25টা, 30টা, তাহলে কি হইলো? তখন তো আমরা আর আমাদের নিজেদের মতো থাকবো না, খুব দৈত্যাকার হয়ে যাবে। কারণ বুঝে গেল, নিউক্লিয়াসের নিয়ন্ত্রণটা করে 27টা, সাইটোপ্লাজমের একটা ভারসাম্য মানে একটা ব্যালেন্স করে রাখে, যতটুকু নিউক্লিয়াস দরকার ঠিক ততটুকু। বুঝতে পারছো? সেটা কিসের মাধ্যমে? আমাদের মাইটোসিসের মাধ্যমে। এরপর আসো ক্রোমোসোমের সমতা রক্ষা। কারণ আমরা জানি যে একটা ক্রোমোসোম থেকে দুইটা হয়, দুইটা থেকে চারটা, এরকম হয়। কোনো কারণে যদি একটা থেকে 10টা, 15টা, 20টা, 22টা এক ধাক্কা হয়েছে, সেটা কি হইলো? হইলে তো কোষ বিভাজনটা মানে মেনটেন হইতো না। তাহলে দেখা যাচ্ছে আমাদের ডান হাত এত বড়, বাম হাত এত চিকন। তাহলে এটা কেমনে মেনটেন হয়? এটা অ্যাকচুয়ালি মেনটেন করে আমাদের মাইটোসিস। তাহলে মনে রাখবা, ক্রোমোসোমের সমতা রক্ষা করে আমাদের মাইটোসিস। এছাড়া ক্রমাগত ক্ষয় পূরণ, পুনরুত্থান এবং কতস্থান পূরণ, এই তিনটা লাইন একত্রে মনে রাখবা। ক্রমাগত ক্ষয় পূরণ, পুনরুৎপাদন এবং কতস্থান পূরণ। ক্ষয় পূরণ মানে কি? ধরো কোনো কারণে এক জায়গায় কেটে গেছে, সাপোজ ধর কেটে গেছে, কিছুদিন পর এটা কি হয়? ক্ষয় পূরণ হয়েছে না, তারপর কি হয়? এটা আবার আগের মতো হয়ে যায়। তাহলে এই যে কতস্থান পূরণ হইলো, এবং সেটা ক্রমাগত ক্ষয় পূরণ হইলো, মানে এটা ফার্স্টে কি হয়, কতস্থানটা পূরণ হলো, তারপর যতটুকু খেয়ে গেছিল বা যতটুকু নষ্ট হয়েছিল আবার আগের মতো হয়ে যায়। কিসের মাধ্যমে স্যার? কেন হয়, কিভাবে হয়? ঔষধ করে? ঔষধ এটা উছিলা মাত্র, এটা জাস্ট একটা সুরসুরি দেয়, বাকি কাজগুলোর মধ্যে মাইটোসিস। এবং এই যে লিখেছে পুনরুৎপাদন। পুনরুৎপাদন মানে আমাদের দেহে যে ডব্লিউবিসি, আরবিসি, ব্লাড সেল গুলো আছে না, রক্ত সঞ্চালন যে পড়াবো তোমরা এমনিতে জানবা, এই রক্ত সঞ্চালনের মধ্যে যে আরবিসি, ডব্লিউবিসি আছে আমাদের দেহে রক্ত, এই রক্তগুলা মানে প্রত্যেক দিন বা কিছুদিন পর পর নিমিশেই সেটা নষ্ট হচ্ছে, আবার তৈরি হচ্ছে, নষ্ট হচ্ছে, আবার তৈরি হচ্ছে। সেটা নষ্ট হলে ঠিকই, বাট তৈরি হলো কেন? এটা অ্যাকচুয়ালি মেনটেন করে আমাদের মাইটোসিস। তার মানে বোঝা গেল পুনরুৎপাদন মানে প্রত্যেকটা জিনিস নষ্ট হয়ে আবার উৎপাদন করে আমাদের মাইটোসিস। এবার আসো নির্দিষ্ট আকার আয়তন রক্ষা। ওই যেটা বললাম, আমাদের এই মাইটোসিস আমাদের জীবনের এক পর্যায়ে গিয়ে থেমে যায়। যেমন আছে না, অনেকে 5 ফুট 8 ইঞ্চি গিয়ে তার একটা ফিগার যাওয়ার পর সে আটকা পড়ে গেছে, এরপর বড় হয় না। স্যার যদি এমন হইতো যে আপনার বয়স যত বাড়তেছে আর কোষ বিভাজন, শুধু মাইটোসিস বিভাজন হতে যাচ্ছে হতে যাচ্ছে, তাহলে তো আমরা মানুষ আর মানুষ থাকতাম মানে দৈত্যাকার হয়ে যেতাম, তাই না? এক একটা শুধু বড় হয়ে। সেজন্য এই মাইটোসিস কি করে, একটা নির্দিষ্ট আকার আয়তন সিলেক্ট করে রাখে, যে এতটুকুর পর আপনাকে আর বড় হতে দেয় না। তাহলে কি বুঝলেন আপনি? এই মাইটোসিস করে আমরা একটা নির্দিষ্ট আকার পাই, আয়তন পাই, এবং সেটা সে রক্ষা করাই। এবং গুণগত বৈশিষ্ট্য স্থিতিশীলতা রক্ষা। গুণগত বৈশিষ্ট্য স্থিতিশীলতা রক্ষা মানে কি স্যার? সাপোজ ধরো মানুষরা যদি রিপ্রোডাকশন করার পর তার ওয়াইফের থেকে ধরো গরু, ছাগল, কুত্তা, বিড়াল জন্ম নিত, তো কি হইতো? এই প্রজাতি থেকে হইতো। মানে আমি বলতে চাচ্ছি, গরু ছাগল থেকে গরু ছাগল আসে, মানুষ থেকে মানুষ আসে, বাঘ থেকে বাঘ আসে, মানে যে প্রাণী ঠিক রিপ্রোডাকশনটা সেম আসে। আর এটা মেনটেন করে আমাদের মাইটোসিস। এর জন্য আমরা লিখে রাখছি যে গুণগত বৈশিষ্ট্যের স্থিতিশীলতা রক্ষা, মানে প্রজাতিগত যে প্রজাতির যে গুণগুলা, যেমন আমার থেকে যে আমার রিপ্রোডাকশন আসবে, সেটা কালো আসুক, ফর্সা আসুক, মোটা আসুক, চিকন আসুক, মানুষ তো আসবে, আর প্রজাতিটা তো সেম থাকবে, তাই না? সেম ভাবে গরুর থেকে সেটা লাল গরু আসুক, কালা গরু আসুক, যাই আসুক, শুধু গরুই আসবে নাকি অন্য কিছু আসবে, এটা কিন্তু বজায় রেখে আমাদের মাইটোসিস পুষ্টি বাড়ছে। এজন্য এই সম্পর্কে আমরা বলে থাকি মাইটোসিসের গুরুত্ব। এছাড়া আরেকটা আছে, যে বললাম না, যে নির্দিষ্ট আকার আয়তন রক্ষা। যদি কোনো কারণে এই মাইটোসিসটা আমাদের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে, অর্থাৎ সেটা হচ্ছে না মাইটোসিসের কুফল, সেটাও গুরুত্বের মধ্যে পড়ে। এটা নিয়ে আমরা একটু আলাদা করে জানবো। তাহলে আমি এতটুকু বলতে পারি যে মাইটোসিসের গুরুত্বটা মোটামুটি বুঝতে পারছো। এই পয়েন্ট গুলো জাস্ট লিখে দিলে পরীক্ষা আপনাকে 4-4 দিবে। আর যদি মন চায় তাহলে প্রত্যেকটা আলাদা আলাদা করে 1 লাইন 2 লাইন করে এক্সপ্লেনেশন দিয়ে রেখে দিবে। ওকে, বুঝে গেছে? বুঝে দিলাম তাহলে। কেমন মনে রাখবা? দেবজানি কোটি টাকায় পড়ায় ক্ষতিগ্রস্ত। ওকে, তাহলে বুঝে দিলাম। ওকে, হ্যাঁ আসো। আচ্ছা,
মাইটোসিসের গুরুত্ব তো গেল, সাথে এটা গুরুত্ব, এটা গুরুত্ব, বাট এটা কিন্তু কুফল হয়। যেমন আমরা বললাম অনিয়ন্ত্রিত মাইটোসিসের কুফল, সুন্দর করে লিখলাম, এটা গুরুত্বের মধ্যেই পড়ে যে অনিয়ন্ত্রিত মাইটোসিসের কুফল, যেটা আমরা কিছুক্ষণ আগেই বললাম যে যদি আমাদের দেহের মধ্যে এই মাইটোসিস নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে আমরা কি দৈত্যাকার হয়ে যায়, তাই না? যদি দৈত্যাকারটা ছোট ছোট করে মাইটোসিস নিয়ন্ত্রণ হয় তাহলে কি হয়, ওই যে আমাদের দেহের টিউমার হয়, ক্যান্সার হয়, অ্যাকচুয়ালি এই মাইটোসিসের অনিয়ন্ত্রণের কারণে। সেজন্য মনে রাখবা এই মাইটোসিসের মানে কুফলটা হচ্ছে মূলত এই যে টিউমার এবং ক্যান্সার। আপনারা জানি টিউমার হলে খুব অবস্থা খারাপ হয়, ক্যান্সার হলে তো আর বললাম না, তাই না? আচ্ছা ক্যান্সার মানে কি রে বলো তো, এই ক্যান্সার মানে কি? মৃত্যু সুনিশ্চিত, শুধু নিশ্চিত না, সুনিশ্চিত, এটা হবেই হবে, রাইট কিনা? আমরা তো এখন পর্যন্ত আর এই ক্যান্সারের তো আর প্রতিষেধক আবিষ্কার করতে পারিনি, তার মানে কি মৃত্যু সুনিশ্চিত। আর এই ক্যান্সার শব্দটা শুনলে আসলে আমার অনেক কিছু মাথায় ঘুরে, তো কি বলবো কিছু থাক, বলার প্রয়োজন নেই। আচ্ছা কিছু বলি, না বললে আসলে হয় না। আচ্ছা ধরো, ক্যান্সার বাদ দাও, ক্যান্সার বাদ দাও, আচ্ছা ধরো এই, আচ্ছা বলো তো আমরা কত বছর বাঁচবো? 60, 70, 75, বা বড় জোর ধরো 80, এরকম, ধরো 80 বছর। বা আমরা যদি খুব বেশি লাকি হই বা আমাদের ভাগ্য যদি সুপ্রসন্ন হয় তাহলে তো 85+, এরকম হবে, এর তো বেশি না। আচ্ছা এবার আসলে একটু কাউন্ট করি। 1 ইয়ার মানে 12 মান্থ, আর 12 মান্থ মানে কত ডেজ? 365, রাইট? তাহলে ধরো আপনি যদি 80 বছর বাঁচেন তাহলে টোটাল কতদিন বাঁচেন? প্রায় 29,200 সামথিং দিন, ধরো 29,000 দিন। এটা কি খুব বেশি সময় রে? এটা কি খুব বেশি সময়? আর সময় তো চলে যায়, যেমন সকাল গড়িয়ে টাস টাস করে দুপুর চলে আসে, দুপুর হেলে দুলে বিকেল আসে, আর বিকেল গড়িয়ে সাথে সন্ধ্যা চলে আসে, আর পুরো রাতটাই তো অন্ধকারে চলে যায়। তাহলে আর সময় কতক্ষণ? আমরা এই অল্প সময়ের মধ্যে যদি আমরা বিলাসী থাকি, মানে বুঝো নাই? আচ্ছা এই ধরো তো, আচ্ছা ধরো আপনি আমি যদি 1,000 টাকার মালিক হই, 1,000 টাকা বলতে আমরা বুঝাতে চাচ্ছি 8, 10,000, 15, 20, 25,000 টাকার মালিক যদি হয়, তাহলে এই টাকা দিয়ে কি আমরা বিলাসিতা করতে পারবো? মানে এদিক সেদিক টাকা উড়াতে পারবো? দিন যায় যায় অবস্থা, এই টাকা দিয়ে কি আর আমরা বিলাসিতা করতে পারবো? বাট এবার ধরো আমরা যদি কোনো কারণে শত কোটি টাকার মালিক বা কয়েকশো কোটি টাকার মালিক, বা ধরো আমরা বিলিয়ন পতি হয়ে গেছি, তখন যদি আমরা টাকার বিলাসিতা করি সেটা আমাদের সাথে মানায়, কারণ আমরা শত শত কোটি টাকার মালিক, রাইট? এবার কথা হচ্ছে আমি আপনি যে মাত্র কয়েক বছর বাঁচি, ধরো এমন যদি হইতো আমরা 1,000 বছর বাঁচতেছি, অর্থাৎ 5,000, 10,000, 15, 20, 25, 30,000 বাঁচতেছি, তাহলে যদি আমরা সময়টাকে বিলাসিতার দিকে নিতাম তাহলে মানায় যেত। আমরা তো 1,000 বছর বাদ দাও, 100 বছরও বাঁচি না, এই হাতে গোনা 50, 60 বা 70 বছর বাঁচি, এই সময়ের ভিতর কি আমাদের সময়ের বিলাসিতা মানায়? স্যার সময়ের বিলাসিতা মানে বুঝলাম, আচ্ছা টাকার বিলাসিতা মানে কি? এদিক সেদিক মানে হুদায় উড়ান টাকা। আর সময়ের বিলাসিতা মানে কি? কোনো কারণ ছাড়াই বসে থাকা, যেমন আমরা হুদাই কারোর সাথে ডিবেট করে বসছি, এটা কি সময়ের বিলাসিতা হয় না? আপনি কোনো কারণ ছাড়া একজন হুদাই একটু কথা বলছে, অল্পতে আপনি কষ্ট পেয়ে 2, 2.5, 3 ঘন্টার জন্য কোনো কাজ নাই করুন না, ম্যাডাম ধরে বসে আছেন, এটা কি সময়ের বিলাসিতা না? না, এগুলো করা যাবে না। আমরা নানান সময় নানান রকমের মানে গেট আপে পড়ে বা পরিস্থিতির শিকার হয়ে সময় বিলাসিতা করি, মানে কোনো কারণ ছাড়াই সময় ওয়েস্ট করি, এটা করা যাবে না। যেহেতু আমাদের এই পুরো জীবনটা সিলেক্টিভ, অল্প কিছু সময়ের জন্য আমরা আসছি, সেজন্য আমাদেরকে স্পেসিফিক কিছু কাজ করা দরকার। যেমন সেটা হতে পারে আপনি রুল করলেন যে আমি প্রত্যেকদিন আমার ফ্যামিলিকে কিছু টাইম দিতে পারি, কিছু সময় ফ্যামিলির সাথে কাটাবো, কিছু সময় কিছু ভালো ভালো বই পড়লেন, সাহিত্য পড়লেন, এটা করতে পারেন। এছাড়া দেখা গেলো যে প্রত্যেকদিন সকালে ভোরের দিকে উঠলেন, উঠে কিছু সময় সূর্য কিভাবে উঠে এটা একটু ফিল করলেন, যেহেতু সময় খুবই স্বল্প, চলে যেতে হবে, মাঝে মধ্যে রাত জেগে এই কি আকাশটা দেখলেন যে কত সুন্দর স্নিগ্ধ একটা আকাশ, এগুলো করা যেতে পারে। তাহলে দেখবেন মোটামুটি লাইফটা একটা সুন্দর পর্যায়ে চলে আসবে, আল্লাহর সাথে একটা সুন্দর সম্পর্ক রাখতে পারেন। তো মোটামুটি একটা ফিল করবেন যে না, পৃথিবীটা আসলে খুব সুন্দর। অনেকে বলবেন পৃথিবী সুন্দর, পৃথিবী তো সব জঞ্জালের মূল, এটা কেমনে সুন্দর হয়, এটা আমি ফিল করবো কেমনে? আসলে ফিল করার কিছু কারণ আছে বা কিছু একটা সিস্টেম আছে, আপনি কিভাবে ফিল করবেন। আচ্ছা এই, আচ্ছা একটু ধরো তো, সাপোজ ধরো আজকে আপনি ডক্টরের কাছে গেলেন, যাওয়ার পর ডক্টর সুন্দর করে একটা রিপোর্ট দিল, দিয়ে আপনাকে বললো কানে কানে, আসলে সাহেব আপনার তো ক্যান্সার ধরা পড়েছে, আপনি তার বেশি দিন বাঁচবেন না, তো হাতে কোনো 10 থেকে 12 দিন বাঁচবেন। এই রিপোর্ট আপনার হাতে ধরে দিচ্ছি, যেমন এটা নিয়ে আপনি বাসার দিকে রওনা হচ্ছেন, এটা কিন্তু আর কেউ জানে না, শুধু তো আপনি জানেন, একটু ফিল করুন।
এই এই কাহিনীটা আপনার সাথে করতেছে, ফিল করলাম যে না এই কাহিনীটা আর কেউ জানে না। আমার বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব হ্যান ত্যান কেউ জানে না, এমনকি আমার অর্ধাঙ্গিনীও পর্যন্ত জানে না। জাস্ট এই রিপোর্টটা নিয়ে আমি চলে যাচ্ছি, আমি আর 10 থেকে 12 দিন বাঁচবো, নিয়ে বাসার দিকে রওনা হবে। বাসায় ঢোকার পর আপনি বেকার মানুষ, বাবা প্রত্যেকদিন আপনার সাথে বকাঝকা চিল্লাচিল্লি করে, এই প্রত্যেকদিনের মতো আজকে চিল্লাচিল্লি শুরু করছে, সারাদিন কোথায় থাকো না থাকো কি করো কোনো খবর নাই খোঁজ নাই কাজকর্ম নাই। অন্যদিন এসব বললে আপনি কি করতেন? রিয়েক্ট করতেন, তাই না? আজকে কি আপনি রিয়েক্ট করবেন? আপনি হয়তো সেটাকে স্মৃতি হিসেবে নেবেন, আরে 10-12 দিন পর আমার বাবা আর আমার সাথে চিল্লাপাল্লা করবে না, রাইট? ইয়েস কিনা? সেম আপনার বউ হয়তো আপনার সাথে এরকম কথা বলতো যে আপনার কোনো ইয়াত্তা নাই, কাজকর্ম করো না, কিছু না, অকর্মণ্য। তখন আপনি হয়তো তাদের পাল্টা জবাব দিবেন। আজকে কি এরকম পাল্টা জবাব দিবেন? ভাববেন থাক না, অনেক তো পাল্টা জবাব দিলাম, আজকে না ও যা বলার বলেই ফেলবো, আর কয়েকটা দিনই তো আছে। ও মনে যদি শান্তি পাই তাহলে শান্তি পাইলো, এটা আমি স্মৃতি হিসেবে রেখে দিলাম। আর মার কথা তো বাদ দিলাম, মা যতই বকাঝকা করো দিন শেষে তো খাবারের কথা মাই তো বলে, তাই না? আপনি ধরো খাবারের জন্য ডাকলো, সেই চিরচেনা খাবার, যেহেতু বেকার মানুষ প্রত্যেকদিন সেম খাবার খেতে হয়, অন্যদিন হয়তো বোরিং ফিল করেন, খাবারের জন্য মাকে অবজেকশন জানান যে না এটা কেন ভালো লাগছে না। আজকে কিন্তু আপনি আর এই অবজেকশন দিবেন, আপনি যখন ভাববেন হাই রে এটা তোমার মায়ের সেই চিরচেনা খাবার, একটু তৃপ্তি সহকারে খায়। হতে পারে আপনি ওই দিন খুব মনোযোগ সহকারে খাবারটা খাবেন, এতটাই মনোযোগ দিয়ে খাবেন যে মনে হবে যে এই খাবারটাই পৃথিবীর শ্রেষ্ঠ খাবার, খুব ফিলিংসটা কাজ করবে আপনার। এরকম রাতে ঘুমাবেনও খুব ফিল নিয়ে। আর বাঁচবো কই দিন, সুন্দর করে একটু ঘুমাই, সকালে ঘুম থেকে ওইটা হয়তো বের হইলেন, রাস্তাঘাটে এলাকাতে হাঁটতে বেরোলেন, বের হয়ে তো আপনার কোনো এক বন্ধুর সাথে বা পরিচিত একজনের সাথে দেখা হলো, যার সাথে আপনার রেগুলার কোনো না কোনো কারণে উদয় ডিবেট করতেন, ঝগড়াঝাটি হইতো, কথা কাটাকাটি হইতো, মনোমালিন্য হইতো। আজকে তো করে আপনি তার সাথে দেখা হবে, আপনি কি তার সাথে মনোমালিন্য করবেন? না, আপনি বলবেন আসেই বা করবেন, চলেই তো যাবো, কি দরকার তার সাথে কথা কাটাকাটি, কি দরকার তার সাথে মনোমালিন্য করে। আজকে বরং তার সাথে আপনি আলিঙ্গন করবেন, সুন্দর করে কথা বলবেন, গায়ের উপর হাত রাখবেন, তাই না? আবার ধরো হাঁটতে হাঁটতে এক মুরব্বীর সাথে দেখা হয়ে গেল, যে মুরব্বীকে আপনার কোন রকমের সহ্যই হতো না, পরে দেখলেই আপনার মেজাজ খারাপ হতো। আজকে কি আপনি সেই কাহিনী করবেন? বরঞ্চ আজকে আপনি আরো এগিয়ে যাবেন, গিয়ে মুরব্বীকে সালাম দিবেন, দিয়ে হাত মুসাফা করবেন এবং বলবেন যে মুরব্বী কেমন আছেন, আঙ্কেল ভালো আছেন কিনা, দিনকাল কেমন যাচ্ছে, শারীরিক অবস্থা কেমন, আমার জন্য দোয়া করবেন, রাইট কিনা? এই যে এরকম করবেন, হয়তো কথা বলতে বলতে এক সময় আপনার কানে আসরের আজানটা বেশি আসলো, তখন আপনার কাছে মনে হলো হায় হায় নামাজ কালাম তো আর পড়ি না, যাই, যে চলেই যাব, আল্লাহর সাথে একটু যোগাযোগ করে আসি, গেলেন নামাজে। ওই দিন যে নামাজে দাঁড়িয়েছিলেন, দাঁড়ানোর পর কি কোনো দুনিয়া চিন্তা আসবে মাথায় বলেন তো? না। ওই দিন দেখবেন আপনার নামাজটা খুব পরিপূর্ণ, কারণ আপনি জানেন তো আমি চলেই যাব, দুনিয়াতে আসেই কি আমার, আর আমার ডাকলেই কি আমি চলেই যাব। নামাজটা খুব সুন্দর করে দেখবেন পড়তে পারেন। নামাজ শেষে যখন হাত তুলে আল্লাহর কাছে দোয়া করবেন, এবার বলেন তো ওই সময় কি আপনি বলবেন আল্লাহ আমাকে একটা R15 দাও, আল্লাহ আমাকে একটা iPhone 14 দাও, আল্লাহ আমার একটা বাড়ি দাও, গাড়ি দাও, স্ত্রী দাও, সম্পদ দাও, হেন দাও তেন দাও? কিছুই বলবেন না। আপনারও দোয়াতে একটাই থাকবে, আল্লাহ আমার মৃত্যুটা শান্তি দাও, আমি আমার প্রাণটা ভিক্ষা চাই, বা আল্লাহ আমার জন্য জান্নাত পাই, মানে মৃত্যুকালীন, মানে কথা হচ্ছে পরকালীন সব দোয়া থাকবে, দুনিয়া নিয়ে আর আপনার কোনো আফসোস থাকবে, রাইট কিনা? এবার কথা হচ্ছে এই দোয়া থেকে আপনি যখন বেরোয় গেলেন, বেরোয় দেখলেন বাহ খুব বাতাস লাগতেছে, বাতাসটা কেমন জানি একটা স্নিগ্ধ, খুব মধুময় বাতাস, খুব ভালো লাগে। কি রে বাতাস তো ভালো লাগে কেন? ওই যে আপনার মেন্টাল সেট আপ করে ফেলছেন আমি তো মরেই যাবো, এই যত জায়গায় দিলেন গাছগাছালি, গাছগাছালি করলে খুব ভালো লাগে, যাকেই দেখি তাকেই ভালো লাগে। এমনকি গরু ছাগল কুত্তা বিড়াল যাই সামনে আছে সবগুলা কেমন যেন সুন্দর লাগে, আমার খুব ভালো লাগতেছে, ফিল হচ্ছে। সন্ধ্যা হওয়ার পর দিকে অন্ধকার আসছে, অন্ধকার কেন জানি খুব ভালো লাগে, সবকিছু কেন জানি ভালো লাগে। কত হচ্ছে কেন স্যার এগুলো এতক্ষণ যে যা বললাম এগুলো কেন ভালো লাগে বলেন তো? ওই যে আপনি জেনে গেছেন যে আমি আর নির্দিষ্ট কিছু সময় আছি, এরপর পরে আমি চলে যাব, সেজন্য আপনার প্রত্যেকটা জিনিস ভালো লাগে। সেম কাহিনী কিন্তু আমাদের সাথে সত্য, এই 10-12 দিনের জায়গায় 70-80 বছর, এটাকে আমরা কেন ফিল করতে পারি না যে আমরা যে 60-70-80 বছর পর চলে যাব, এটা আমরা ফিল করতে পারি। যদি এটা আমরা ফিল করতে পারতাম তাহলে এই 60-70 বছর আমরা কিন্তু এইভাবে সময়ের বিলাসিতা করতাম, ঠিক ওই ব্যক্তির মতো, বা যেভাবে যেটা আমি বললাম। এবং আমরা কিন্তু অলরেডি এটা জানি, এটা কিন্তু আমাদের মাথায় আছে যে আমরা 100 বছর আগে আমি বলতে কোনো শব্দই ছিল না, কিছুই ছিল না, এবং 100 বছর পর এই আমি নামক কোনো অস্তিত্বই থাকবে না, এটাও আমরা জানি। এবং আমরা এটাও জানি যে এই পৃথিবীতে আমাদের আশাটা হচ্ছে ক্ষণিকের, এটা আসার মূল কারণ হচ্ছে আমরা অসীমের জন্য চলে যেতে হবে, রাইট?
তাহলে এই যে এই বিষয়গুলো যদি আমরা একটু মাথায় রাখি তাহলে দেখবেন আমাদের পুরো জীবনটা সুন্দর হয়েছে। কি ইমোশনাল হয়ে যাক। আচ্ছা আমরা কোথায় কোথায় চলে গেছি, ওকে সরি, এক্সট্রিমলি সরি। ছিলাম ক্যান্সারে, আমরা যেটা বলতেছিলাম যে আসলে সিলেক্টিভ হওয়া দরকার, কোনো বিষয় করতে হলে একটা নির্দিষ্ট মাত্রা জেনে ওই অনুযায়ী কাজ করা দরকার আমাদের জীবনটার ক্ষেত্রে। ওকে সরি। আচ্ছা আসো, আমরা জেনেছিলাম অনিয়ন্ত্রিত মানে টিউব ক্যান্সার। ক্যান্সার সম্পর্কে আর কিছু জিনিস এমসিকিউর ক্ষেত্রে মোস্ট ইম্পর্টেন্ট, সব করে কিন্তু 3 স্টার দাও, ঠিক আছে? এমসিকিউ এর জন্য কোন প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট। যেমন আমাদের পুরো যে কোষচক্র ছিল না, ইন্টারফেস এন্ডফেস, এগুলো মূলত মেনটেন কি করে? সাইক্লিন এবং কাইনেস, এই দুইটা এনজাইম, ঠিক আছে? প্রোটিন এবং এনজাইম। তাহলে কোষচক্র নিয়ন্ত্রণ করে সাইক্লিন এবং কাইনেস। এই দুটাকে নিয়ন্ত্রণ করে, এই নিয়ন্ত্রণ করার মানে কি, এটা যে আমাদের বডিটি কতটুকু হবে না হবে সবগুলো সে মেনটেন করে। এর কথা হচ্ছে বডির ভিতরে আরেকটা জিনিস আছে যেটা আমাদের এই হেমাটোসিস কি মানে আমাদের এই কোষ বিভাজনকে নিয়ন্ত্রণ করে, সেটা হচ্ছে P53 নামক একটা, দেখো 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 কি লিখছি, একটি কোষকে বিভাজন হতে বাধা দেয় P50 নামক একটা প্রোটিন, যেটা আল্লাহ তাআলা আগে থেকেই আমাদের দেহের মধ্যে দিয়ে দিয়েছে। P50 নামক একটা প্রোটিন, এটার কাজ হচ্ছে একটা কোষ বিভাজন হওয়াকে বাধা দেওয়া। একটা নির্দিষ্ট সময়ে ধরো আমার আঙ্গুল এতটুকু লম্বা হওয়ার কথা, এতটুকু হওয়ার পর এই P50 নামক যে প্রোটিন সেটা বাধা দেয় যে না, এর থেকে তুমি বড় হতে পারবে না। তাহলে এই P50 কাজ কি? এটা কোষ বিভাজনকে বাধা দেওয়া। এবার ধরো কোনো কারণে যদি ওই P53 যে প্রোটিন এটা যদি ডিএক্টিভ হয়ে যায়, এটা যদি কাজ করে না, তার মানে কি? এটা তো আর শুধু বাড়তে থাকবে তাই না? আর বাড়তে থাকার মানে কি হয়? সেটা টিউমার হবে, না হয় ক্যান্সার হবে। সেজন্য এই টিউমার হওয়াকে কি বলে, টিউমার হলে কি হয়, দেহে ছড়িয়ে পড়ে কি বলে, এরকম 4-5টা ট্রাম আছে, একটু কষ্ট করে মনে রাখবা। এগুলো হচ্ছে মেডিকেল ট্রাম। যেমন এই P53 একটু আগে বললাম, যদি অকেজো হয়ে যায় তখন কি হয়? আমাদের এই কোষ্ঠকাঠিন্যটা কি হয়? নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। তাহলে এই P50টা যদি অকেজো হয়ে যায়, আমাদের কোষ্ঠকাঠিন্যটা নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। আর কোষ্ঠকাঠিন্য যেই নিয়ন্ত্রণ হারিয়ে ফেললো তখনই আমাদের ক্যান্সার সৃষ্টি হয়। বুঝে আসছে? এই ক্যান্সার শব্দটা আসছে ক্রেপ নামক একটা শব্দ আছে। ক্রেপ, CRAP, ক্রেপ। ক্রেপ মানে হচ্ছে কাঁকড়া। কাঁকড়ার একটা বৈশিষ্ট্য আছে, সে যাকে ধরে আর ছাড়ে না, সে মৃত্যু অব্দি তারে ধরে রাখবে। তাহলে ক্যান্সার কেন আসলে, যারে একবার ক্যান্সার চেপে বসে সে মৃত্যু অব্দি তাই টানে। মনে রাখবা, কোষ্ঠকাঠিন্য নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে ক্যান্সার সৃষ্টি হয়। ওকে, এবার আসো, এই যে কোষচক্র নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে, তার মানে কোষচক্র একটা বিনিষ্ট হয়েছে। তাহলে এই কোষচক্রটা বিনিষ্ট করলো কি? প্রশ্ন হতে পারে তাই না? মনে রাখবা, এই যে লিখে রাখছি, কোষচক্র বিনিষ্টকারী যে জিন, যে জিনের কারণে কোষচক্র বিনিষ্ট হয় বা নষ্ট হয়ে যায়, এই জিনটা বলে অঙ্কোজিন। কি স্যার? বাংলায় লিখে রাখছি অঙ্কোজিন। তাহলে কোষচক্র বিনিষ্টকারী জিনের নাম কি? অঙ্কোজিন। এবার আসো, এই যে জিনটা আছে না, জিনটা কি করছে? আমাদের কোষচক্র নষ্ট করছে, ফলে সেটা ক্যান্সার সৃষ্টি হয়েছে বা ধরো টিউমার সৃষ্টি হয়েছে। টিউমার সৃষ্টিকে কি বলে? সুন্দর লেখছি, টিউমার সৃষ্টি হয় কি বলে? অনকোজেনেসিস। এই অনকোজিন মানে কি? এইটা মনে আছে তোমাদের? জেনেসিস মানে কি? সৃষ্টি হওয়া। তাহলে অনকোজিন মানে কি? টিউমার কি বলছি? অনকোজিনের কারণে হচ্ছে কোষ বিনষ্ট হওয়া। কোষ বিনষ্ট হলেই তো টিউমার সৃষ্টি হয়। তাহলে অনকোজিনের কারণে কোষ বিনষ্ট হয়, তাহলে অনকোজেনেসিস মানে কি? টিউমার সৃষ্টি হয়। জেনেসিস মানে সৃষ্টি হয়, তারপরে কি অনকোজেনেসিস মানে কি? ওই অনকোজেনেসিসটা সৃষ্টি হলো, সৃষ্টি হওয়ার মানে কি? টিউমার হওয়া। তাহলে এই যে সুন্দর কথা, যে টিউমার সৃষ্টিকে বলে অনকোজেনেসিস। সহজ বিষয়। এবার ধরো আল্লাহ না করুক, ধরো কারণ এই জায়গায় টিউমার হলো, এই টিউমারটা কি এখানে থাকবে? আস্তে আস্তে ছড়িয়ে পড়বে না পুরো বডিতে। এই যে টিউমারটা ছড়িয়ে পড়ে কি বলে? মেটাস্টেসিস। তাহলে টিউমার সারা দেহে ছড়িয়ে পড়ে কি বলে? মেটাস্টেসিস। কি বলে? মেটাস্টেসিস। ওকে, বুঝে গেছে? আর একটা জিনিস মনে রাখতে হবে, যে ক্যান্সার সম্পর্কে মনে রাখবা, এই ক্যান্সার সৃষ্টিকারী যে রাসায়নিক পদার্থ, ক্যান্সার যে সৃষ্টি হয় এর জন্য একটা রাসায়নিক পদার্থ, সেটা বলে মিউটাজিন। এই ক্যান্সার সৃষ্টিকারী রাসায়নিক পদার্থ কি বলে? মিউটাজিন। এটা কি মনে থাকবে? তাহলে এই যে 4-5টা লাইন পড়ছি, এগুলো হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। তাহলে এমসিইউ এর জন্য মোস্ট ইম্পর্টেন্ট, মেডিকেল এডমিশন টেস্ট, ভার্সিটি যাই বলো, পরীক্ষা, এডমিশন, একাডেমিক টেস্ট, প্রি টেস্ট, বোর্ড প্রশ্ন, সবগুলোতে এসব প্রশ্ন পাবো। হয় ক নম্বরে না এমসিইউ, এগুলো থেকে আসবে, আসলে তো বাধ্যতামূলক প্রশ্ন থাকবে। ওকে, বুঝা গেছে? আশা করি এতটুকু ক্লিয়ার। আচ্ছা, আরো কি একটা জিনিস জানো, কোষের মৃত্যু সম্পর্কে। ধরো কোনো কারণে যদি কোষ মরে যায়, কোনো কারণে ধরো সাপোজ কোষ একটা মরে গেল, তাহলে কি হবে? বা কোষটা আসলে স্যার কত রকমের মৃত্যু হতে পারে একটা কোষের? দেখো বই, আপনাদের বই জাস্ট 2টা লাইন আছে, একটু মনে রাখবা। কোষ, ধরো কোষের মৃত্যু, কোষের মৃত্যু, কোষের মৃত্যুটা মিলে 2 রকমের হয়। একটা হচ্ছে অ্যাপোস্টোসিস, আর একটা হচ্ছে নেক্রোসিস। মনে রাখবা, একটা হচ্ছে নেক্রোসিস আর হচ্ছে অ্যাপোস্টোসিস। অ্যাপোপ্টোসিস, অ্যাপোপ্টোসিস। খুব সহজ ভাষায়, একটু জাস্ট জাস্ট
আচ্ছা, এই যে নেক্রোসিস আছে না, এই নেক্রোসিস আসলে একটা কোষ কেন মারা যায়? দুইটা মাধ্যম, মানে নেক্রোসিস মানে কি? যদি ধরো আমরা, আচ্ছা বলো তো, আমরা যে খাবার খাই বা পুষ্টি নেই কেন নেই? বেঁচে থাকার জন্য। কে বেঁচে থাকি বলতো? আমরা বেঁচে থাকি না, আমাদের কোষগুলো বেঁচে, আমাদের কোষগুলো বেঁচে থাকার মানে কি আমরা বেঁচে আছি। তাহলে আমরা যদি কোষকে পুষ্টি না দিই, কোষকে বেঁচে থাকবে রে? না স্যার, বাঁচবে না, তার মানে কি কোষ মরে যাবে। তাহলে আমরা বলতে চাচ্ছি এই নেক্রোসিস মানে হচ্ছে, মানে একটা কোষ যখন মারা যায়, এটাকে নেক্রোসিস বলে অথবা অ্যাপোস্টোসিস বলে। নেক্রোসিস মানে বোঝাতে চাচ্ছি যদি কোনো কোষ পুষ্টির অভাবে মারা যায়, যদি কোনো কোষ পুষ্টির অভাবে মারা যায় সেটাকে আমরা বলি নেক্রোসিস। তাহলে এখানে বললাম যে পুষ্টির অভাবে মারা যাওয়া, পুষ্টির অভাবে মারা যাওয়া, অথবা পুষ্টির অভাবে না যায় দেখা গেলো বিষাক্ত কোনো কারণ, তাহলে অথবা লিখতে পারি আমরা বিষাক্ত কোনো কিছুর প্রভাবে। তাহলে বিষাক্ত কোনো কিছুর প্রভাবে, বিষাক্ত কোনো কিছুর প্রভাবে। ঠিক আছে, তাহলে কি বুঝলেন? নেক্রোসিস মানে কি? পুষ্টির অভাবে অথবা বিষাক্ত কোনো প্রভাবে। এটা কেমনে মনে রাখবেন? আচ্ছা বলো তো, পুষ্টি ইংলিশ কি রে? নিউট্রিশন। আর এই যে আছে না, তাহলে এটা মনে রাখবা, নিউট্রিশন। ওকে, তাহলে পুষ্টির অভাবে মানে কি? এন এন মানে কি? নিউট্রিশন। জাস্ট সহজে মনে রাখার একটা টেকনিক, বুঝে গেছে? তাহলে মনে রাখবেন পুষ্টির মধ্যে দুই রকমের, একটা হচ্ছে নেক্রোসিস, একটা হচ্ছে অ্যাপোস্টোসিস। আর নেক্রোসিসটা মনে রাখবা এন দিয়ে নিউট্রিশন, অর্থাৎ পুষ্টির অভাবে অথবা বিষাক্ত কোনো কিছুর প্রভাবে যে মাধ্যমটা কোষ মারা যায় সেটাকে বলে নেক্রোসিস। তাহলে অ্যাপোস্টোসিস কি স্যার? জেনেটিক্যালি কিছু মৃত্যু আছে, জেনেটিক্যালি সেটা এমনিতে মারা যায়। যেমন অ্যাপোস্টোসিসে মনে রাখবা যে জেনেটিক্যালি মৃত্যু কি স্যার? জেনেটিক্যালি, জেনেটি জেনেটিক্যালি মৃত্যু। ঠিক আছে, তাহলে জেনেটিক্যালি মৃত্যু হতে পারে, আর পুষ্টিগত মৃত্যু হতে পারে। তাহলে বোঝা গেল কোষের মৃত্যু দুই রকম হয়, এটা হচ্ছে নেক্রোসিস, এটা হচ্ছে অ্যাপোস্টোসিস। নেক্রোসিস মানে যদি কোনো কোষ পুষ্টির অভাবে বা বিষাক্ত কোনো কিছুর প্রভাবে বা তার ক্রিয়ার কারণে মারা যায় সেটাকে আমরা বলি নেক্রোসিস। আর যদি কোনো কোষ জেনেটিক্যালি বংশ ক্রমান্বয়ে এসে মারা যায় সেটাকে আমরা বলি অ্যাপোস্টোসিস। বুঝা গেছে? আচ্ছা, আজকে আমরা এখানেই রাখছি, আসলে তেমন কিছু করার নাই। আমরা নেক্সট ক্লাস থেকে ইনশাআল্লাহ মিওসিস শুরু করবো। ঠিক আছে, আজকে আমরা এখানে রাখি, আমরা লং টার্ম আসলে ক্লাস নিতে চাচ্ছি না। ওকে, বুঝে গেছে? সেজন্য আজকে তো অনেক কথা এক্সট্রা বলে ফেলছি। আমরা মাইটোসিসে কি কি পেলাম, প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ, সাথে আমরা তার গুরুত্ব এবং কিছু রোগের কাহিনী বললাম। সবগুলো ভালো করে পড়বা, নোটস আমার ইনবক্সে পাঠিয়ে দিবা। ঠিক আছে? আর মাঝে মধ্যে এই পড়াশোনাগুলো আমাদের নিজের লাইফের সাথে একটু বেস্ট করি, আসলে কতটুকু রিলায়েবল। সব মিলিয়ে সবাই পড়াশোনা করো, ভালো থাকো। ওকে, আল্লাহ হাফিজ।